আয় ধীরে ধীরে আয়। তুই তো অন্য অন্য জায়গার লোক, এখানে কি করছিস? ঠিক আছে বস, আমরা শুরু করি আজকের। ওয়েলকাম টু ডিজিটাল এডুকেয়ার। তোমাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো তোমরা জানো আমরা প্রত্যেকদিন শুক্রবার করে আমাদের ভৌতবিজ্ঞান ক্লাস করি, এবং আমরা আগের দিন কি করেছিলাম, আমাদের যে সেকেন্ড চ্যাপ্টার গ্যাসের আচরণ সেটা শেষ করেছিলাম। কয়েকটা অঙ্ক বাকি ছিল, সেগুলো আমরা ভবিষ্যতে আরেকদিন কোনো একটা ভিডিওর মাধ্যমে দিব। আর আজকে আমরা যেটা একটা নতুন চ্যাপ্টার শুরু করব, পর্যায় সারণী। তো তোমাদের যে ফিজিক্যাল সায়েন্সের দুইটা পার্ট, একটাকে ফিজিক্স আর একটা কেমিস্ট্রি। তো তোমাদের কেমিস্ট্রি এখান থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? আগে তোমরা যেই দুইটা চ্যাপ্টার দেখেছিলে সেগুলো ছিল কি ফিজিক্সের, ফিজিক্স বললে ভুল হবে, সেটা হচ্ছে কি সাধারণ মানে জেনারেল পার্ট। সেটা ফিজিক্স কেমিস্ট্রি মাঝখানে বলতে পারি। ক্লিয়ার? তোমাদের কেমিস্ট্রি এটাই প্রথম চ্যাপ্টার। এখান থেকে তোমাদের ক্লাস 9-এর কিছু জ্ঞান এখানে কাজে লাগবে। তোমাদের আমি ক্লাস 9-এ যখন পড়েছিলাম তোমাদের সবাইকে অনেক করে বলেছিলাম যে তোমরা কিন্তু প্রথম 20টা মৌলের নাম মুখস্থ রাখতে হবে। ক্লিয়ার? প্রথম 20টা কি কি ছিল? এই যে আমাদের হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, প্রথম যে 20টা সেটা মুখস্থ করতে বলেছিলাম। তোমরা অনেকে হয়তো করেছো, অনেকে করো নাই। যারা যারা করো নাই, তোমাদের প্রথম টাস্ক এই চ্যাপ্টার শুরু করার আগে প্রথম কাজ 20টা মুখস্থ করা। স্লাইড গুলো দেওয়া হয়নি না? আচ্ছা, তোমাদের প্রথম কাজই থাকবে কি 20টা মৌলের নাম মুখস্থ করা। আমি তখনও বলেছিলাম যেগুলো তোমরা যদি এখন মুখস্থ না করো, তোমাদের ট্রেনে গিয়ে আমি করাবো, মুখস্থ করতেই হবে। তো তখন যারা 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 করেছিল হয়তো ভুলে গেছো, তারপরেও এখন তাড়াতাড়ি মুখস্থ হবে। আর যারা একদমই করো নাই, তোমাদের কাছে কিন্তু 100% মুখস্থ করতেই হবে, না করলে কিন্তু অনেক কোশ্চিন পারবে না। তো প্রথম 20টা নাম মৌলের নাম মুখস্থ রাখা, এটাই প্রথম কাজ তোমাদের। ক্লিয়ার? প্রথম কয়টা? 20টা। সূত্রটা সবার কাছে আছে? একটা আমি কবিতা লেখাছিলাম, যাদের যাদের কাছে আছে তারা তো ওখান থেকেই পড়ে নিও। আর যাদের যাদের কাছে নেই, তোমরা কি ওদের কাছ থেকে নিয়ে নিতে পারো। যদি ওরা না দেয়, যদি হিংসা করে, তাহলে আমাকে বলে দিও, আমি দিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা শুরু করি। প্রথমে আসি, অ্যাকচুয়ালি পর্যায় সারণী নামটা তো তোমরা প্রথম শুনছো, তাই তো? পর্যায় সারণী আগে তো শুনোনি। তো পর্যায় সারণী জিনিসটা কেন এসেছে, আমাদের দরকার কি, সেটা আমাদের আগে জানতে হবে। আগে তোমাদের দেখাই পর্যায় সারণী জিনিসটা কি। এই যে এটাকে বলছে কি পর্যায় সারণী। পর্যায় সারণী একটা টেবিল, ঠিক আছে? এই টেবিলটাকে বলা হচ্ছে কি পর্যায় সারণী। তোমরা হয়তো অনেকে বিভিন্ন রকম মডেল পেপার টেপারে দেখেছো, কোনো জায়গায় দেখেছো জিনিসটা। তো এটাকে আমরা বলছি পর্যায় সারণী। ক্লিয়ার? তো এটা একটা ইতিহাস আছে কিন্তু, যে কি করে এটা আসলো, কোন কোন বিজ্ঞানী এর পিছনে ছিল, বা এটা আমরা কেনই বা তৈরি করছি, অনেক কিছু জিনিস আছে। প্রথমে শুরু হয়েছিল কি থেকে, আমরা একটু ইতিহাসটাকে জানি, তারপর ধীরে ধীরে আমরা মেন মেন টপিক গুলোতে আসবো। কি হলো, পৃথিবীতে বিভিন্ন আস্তে আস্তে কি বিভিন্ন রকম মৌল পাওয়া শুরু করলো। একদম একদম প্রাচীন যুগে চলে যায়, একদম ধর প্রস্তর যুগের শেষের দিকে কি সোনা, তামা, এই যে ধাতুগুলো আবিষ্কার হলো। ক্লিয়ার? তারপর ধীরে ধীরে তামা আবিষ্কার হওয়ার পর কি আস্তে আস্তে লোহা আবিষ্কার হলো, লোহা আবিষ্কার হওয়ার পর অনেক কিছু আস্তে আস্তে বিভিন্ন ধাতু অধাতুগুলো আবিষ্কার হতে শুরু করলো। সোডিয়াম, ক্লোরিন, ব্রোমিন, তো বিভিন্ন রকম যে মৌলগুলো আবিষ্কার হচ্ছিল। আবিষ্কার হওয়ার পর কি তাদের বিভিন্ন ধর্ম রয়েছে, প্রত্যেকটা মৌলের বিভিন্ন বিভিন্ন ধর্ম রয়েছে। যেমন একটা লোহা একটা সোনা দুইটি একই রকম হবে? ঠিক আছে? ওদের যদি আমি গোলাতে যাই, সোনাকে সহজেই গোলানো যায়, লোহাকে গোলাতে অনেক টাইম লাগে, সহজে গলতে চায় না। তো এরকম বিভিন্ন রকম প্রপার্টি রয়েছে প্রত্যেকটা মৌলের। তো এই মৌলের যে প্রপার্টি গুলো, সেগুলো যদি আমরা ঠিকমতো জানতে পারি, সেখান থেকে কি সেই মৌলটাকে আমরা বিভিন্ন কাজে লাগাতে পারি। ক্লিয়ার? আমাদের যে প্রত্যেকটা মৌল রয়েছে, লোহাকে আমরা যেই কাজে লাগাই, সোনাকে কি সেই কাজে লাগাই? লাগাই না। রূপাকে অন্য কাজে লাগাই। তো এক একটা মৌলকে এক এক জায়গায় কাজে লাগানো হয়। কোন মৌলটা কোন কাজের জন্য ঠিক, সেটাকে আমাদের জানতে হবে। যে লোহা দিয়ে কোন কাজটা করলে আমাদের সহজ হবে, বা সেই কাজটা দেখবি লোহা ছাড়া যদি আমি অ্যালুমিনিয়াম ইউজ করি সেটা আরো কাজে লাগে। তো একসময় কি এই যে ফয়েল গুলো যে ছিল, ফয়েল গুলো দেখেছো, সেটা আমরা অ্যালুমিনিয়াম দিয়ে বানাই। তো অ্যালুমিনিয়াম দিয়েই করে বানানো হয়। ফয়েল দেখেছো তো? মোমো প্যাক ট্যাক করে আনতে গিয়ে আমাদের একটা যে ফয়েলের মধ্যে মোমো গুলো দেয়, বা বিভিন্ন বিরিয়ানি যে ফয়েল গুলোতে প্যাক করে দেয়, সেটা কি অ্যালুমিনিয়ামের তৈরি। তো সেই ফয়েলটা যে অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করলে যে আমাদের সবচেয়ে কম খরচ হবে বা সবচেয়ে ভালো হবে, সেটা আমাদের জানতে হবে। তো অ্যালুমিনিয়ামের ধর্মগুলো যদি না জানতাম, তাহলে আমরা কিন্তু এই জিনিসটাকে এই কাজে লাগাতে পারতাম না। তো অবশ্যই আমার প্রত্যেকটা মৌলের ধর্ম জানা দরকার আছে। তো বিজ্ঞানীগুলো কি করেছে, প্রত্যেকটা মৌলের ধর্মগুলো নিয়ে আলোচনা করা শুরু করেছে। এখন পৃথিবীতে আছে 114টা মৌল। আগে ছিল, এখন আরো কিছু আবিষ্কার হয়েছে। কিছু 114 মৌল প্রকৃতিতে না, কিছু মৌল আবার বিজ্ঞানীরা নিজেরাই বানিয়েছে। তো বানিয়ে মোটামুটি 114 থেকে 118টা মৌল এখন পৃথিবীতে আছে। তো 114 থেকে 118টা মৌলের ধর্ম, তারা কোনটা কোন কাজে লাগানো সম্ভব, এই যে বিভিন্ন জিনিসগুলো, এত কিছু তো মনে রাখা সম্ভব কি? সম্ভব না। তখন তাদের মনে হয়েছে কি, যে আমরা যদি কি করি একটা টেবিল বানাই, তো সেখান থেকে আমরা কি একটা মৌল থেকে যাতে অনেকগুলো মৌল, মানে একই ধর্মযুক্ত যেগুলো মৌল, সেগুলোকে একদিকে রাখবো। তো একটা মৌলের ধর্ম জানলে আমরা কি এই টোটাল মৌলগুলোর ধর্ম জানতে পারছি। তো এরকম একটা চিন্তা ভাবনা এসেছিল।
কারণ কি দেখা যায় কিছু কিছু মৌলের মধ্যে ধর্মের মিল পাওয়া যায়, কিছু কিছু মৌল আছে যাদের মধ্যে কি ধর্মের অনেক মিল পাওয়া যায়। যেমন দেখা যায় কি লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম, এদের ধর্মের মধ্যে মিল পাওয়া যাচ্ছে। তো এদের ধর্মের মধ্যে মিল পাওয়া যাচ্ছে, যদি আমি লিথিয়ামের ধর্মটা জানি সোডিয়াম পটাশিয়ামের ধর্মটা এমনি জেনে যাচ্ছে, তাই তো? কারণ এদের ধর্মগুলো একই রকম হয়। আবার দেখা যায় কি নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক, এদের ধর্মের মধ্যেও কি মিল পাওয়া যাচ্ছে। তো আমি যদি নাইট্রোজেনের ধর্মটা জানি তাহলে এই দুজনের ধর্ম আমার জানার দরকার নেই, কারণ এই ধর্মটা এদেরও থাকবে। ক্লিয়ার? এরকম করে ওরা যখন দেখলো যে বিভিন্ন মৌলের ধর্মগুলোর মধ্যে মিল পাওয়া যাচ্ছে, তখন বিজ্ঞানীগুলো কি ওই প্রাচীন যুগে, প্রাচীন না মানে মধ্যযুগে চলে এসছে এটা। তো মধ্যযুগে এসে ওরা কি করলো যে আমরা একটা লিস্ট বানাই, যেটা থেকে কি আমরা একটা সেই ছকের মধ্যে একই লাইনে যে মৌলগুলো থাকবে তাদের ধর্মগুলো কি একই হবে। তো একটা একটা লাইনের একটা মৌলের ধর্ম আমি যদি মুখস্থ করি, বাকি মৌলের ধর্মগুলো আমার মুখস্থ করার দরকার নেই। ক্লিয়ার? তাদের ধর্মগুলো আমি নিজে থেকে আইডিয়াই বলে দিতে পারবো। এরকম একটা চিন্তা ভাবনা এসেছিল। তাহলে এখানে কি বলছে দেখো ইতিহাসটা শুরুতে, এই যখন ওরা শুরু করলো আবিষ্কার করা, বিভিন্ন মৌল আবিষ্কার হওয়ার পর বিজ্ঞানীরা দেখলো যে অনেক মৌলের ভৌত রাসায়নিক ধর্মের, এটা শুধু ভৌত হবে, হ্যাঁ, ভৌত রাসায়নিক ধর্মের মধ্যে মিল আছে। তখন মৌলগুলি রাসায়নিক ধর্মের সাদৃশ্যতার উপর ভিত্তি করে তাদের শ্রেণীবদ্ধ করার যা চেষ্টা করেন তা থেকেই পর্যায় সারণীর সৃষ্টি। এই যে ওরা যে চেষ্টা শুরু করলো যে আমরা মৌলগুলোকে একটা ছকের মাধ্যমে রেখে যে বিভিন্ন মৌলের ধর্মগুলো নিয়ে আলোচনা করব, সেখান থেকে তৈরি হলো কি পর্যায় সারণী। ক্লিয়ার? তো এই যে পর্যায় সারণী তৈরি করার ক্ষেত্রে প্রথম যে বিজ্ঞানীটা সামনে এসেছিল সে হলো ডোবেরিন। ক্লিয়ার? প্রথম বিজ্ঞানীটা কে ছিল? ডোবেরিন। সবার প্রথম ডোবেরিন নামে একজন বিজ্ঞানী কিছুটা সফল হয়েছিল। ডোবেরিন একটা সূত্র দিয়েছিল, সূত্রটা হচ্ছে কি ত্রয়ী সূত্র। এটা ভালো করে পড়বে, যদি পরীক্ষায় খুব কম থাকে কিন্তু মনে রাখতে হবে। সূত্রটা কি? ডোবেরিনের ত্রয়ী সূত্র। এই সূত্র দিয়ে কি ডোবেরিন বললো যে রাসায়নিক ধর্মের মিল আছে এমন তিনটি মৌলকে তাদের পারমাণবিক গুরুত্বের ঊর্ধ্বক্রমে সাজালে মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব অন্য দুটি মৌলের পারমাণবিক গুরুত্বের গড়ের প্রায় সমান হয়। ক্লিয়ার? কি বলেছে যে ডোবেরিন বলেছে যদি আমার যেই তিনটা যদি এমন মৌল পাই যাদের ধর্মের মধ্যে মিল আছে, তো দেখা যায় যে যাদের পারমাণবিক গুরুত্বগুলো যদি আমি দেখি, যেমন দেখো এই যেমন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম, এই তিনটে মৌলের মধ্যে মিল পাওয়া যায় ধর্মের মধ্যে। তো মিল পাওয়া যায় যখন ওরা দেখে যে প্রথম মৌল যেটা আছে সেটার যে পারমাণবিক গুরুত্ব হচ্ছে 7, আর লাস্ট মৌল কি পটাশিয়ামের পারমাণবিক গুরুত্ব হচ্ছে কি 23। দেখা যায় যে এই দুজনের যে পারমাণবিক গুরুত্ব, এটা যদি আমি গড় বের করি, গড় বের করলে কি মাঝখানেরটা পাওয়া যায়। ক্লিয়ার? কি বলেছে প্রথমটার আর শেষেরটার যদি পারমাণবিক গুরুত্বের গড় বের করি তাহলে সেটা কি মাঝখানের যে মৌলটা আছে তার পারমাণবিক গুরুত্বের সমান হবে। যেমন কি এখানে 7 আর 39, এদের গড় কত হবে বলতো? গড় কেমন করে বের করে? ঠিক আছে, গড় বের করে কি এই দুইটার মধ্যে যখন গড় বের করবো দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়, এটাই গড়, তাই তো? তাহলে এই দুইটা যোগ করে কি করতে হবে, আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 39 7 যোগ করলে কত হয়? 39 7 যোগ করলে 46, তাই তো? এটাকে যদি 2 দিয়ে ভাগ করি কত হবে? 23 হবে না? এই কথাটাই বলেছে যে আমি এই দুইটা মৌলের যদি গড় বের করি তাহলে এই মৌলটার গড় পাওয়া যাবে। দেখ আমাদের এখানে 23 পেলাম গড় বের করে, মাঝখানেটা কত হচ্ছে? 23 হচ্ছে। আবার কি এই যে নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক, এদের তিনজনের কি ধর্মের মধ্যে মিল পাওয়া যায়। তো দেখা যায় কি এই যে প্রথমটার আর শেষেরটার গড় বের করে কত হয়, প্রথমটা শেষেরটা গড় কত হবে? 2 দিয়ে যোগ করে কি 2 দিয়ে ভাগ, তাহলে 74 আর 14 কত হবে? 88। 88 কে যদি 2 দিয়ে ভাগ করে কত হওয়ার কথা? 44 আসবে। এটা 44 হবে। হ্যাঁ হ্যাঁ 88 2 দিয়ে ভাগ করলে কত হবে? 44 হবে। এটা আমাদের ভুল লেখা আছে, এটা 44 হবে। ক্লিয়ার? দেখা যায় এদের যে গড়টা আছে, গড়টা কত হবে? 44। আর সেটাই হচ্ছে কার হবে কি মাঝখানে যে মৌলটার পারমাণবিক গুরুত্ব সমান। ক্লিয়ার? এই কথাটা বলেছে কি আমাদের ডোবেরিন। ডোবেরিন এই কথাটা বললো, কিন্তু পরবর্তীতে দেখা গেলো যে এই ধর্মটা বেশি মৌলের ক্ষেত্রে খাটে না, মানে একদম বাস্তব না। ও বলেছিল কয়েকটা মৌলকে দেখে এই কথাটা বলেছিল, কিন্তু পরবর্তীতে যখন আমরা আরো ভালো করে বিজ্ঞানীগুলো গবেষণা করলো দেখলো যে এই সূত্রটা সবসময় খাটে না, 2-1টা মৌলের ক্ষেত্রে খাটে। গোলা কি হয়েছে তোর, ভেঙে গেছে? বইয়ে 31 আছে, দেখি। আর্সেনিক কি আছে? ফসফরাস পি। কোথায় ফসফরাস দিচ্ছিস বলতো তুই? সোডিয়াম ম্যাগনেসিয়াম 30.974। তাহলে এটা সূত্রটা ভুল আছে এখানে, যে আমাদের যেই টাইপ করতে গিয়ে কথা ভুল হয়েছে এখানে। যদি আচ্ছা এই জন্যই বললো কি এই সূত্রটা খাটে না। সূত্রটা শুধু কি কয়েকটা মৌলের ক্ষেত্রেই খাটে, পরবর্তী তার মৌলের ক্ষেত্রে খাটে না। তো এখানে খাটছে কি? এখানে যদি 31 হয় তাহলে খাটছে না, এই জন্য এই সূত্রটা ক্যান্সেল হয়ে যায়। প্রথমে শুধু 1-2টা মৌলের ক্ষেত্রে এই সূত্রটা খাটে,
তারপর আর এই সূত্রটা খাটেই না। তো যেহেতু খাটেই না, তাহলে এই সূত্র দিয়ে আমি কোনো কাজ করতে পারবো? কাজ করতে পারবো না, তখন এটা হয় যে কি রিজেক্টেড। ক্লিয়ার? তো ডোমিনের সূত্রটা কি প্রযোজ্য? দুই একটা মৌলের ক্ষেত্রে খাটে, তারপরে খাটেই না, তাহলে এটাকে তখন বললো বিজ্ঞানীগুলো বললো এটা ফালতু সূত্র, বাদ। ক্লিয়ার? তো তোমরা বলতেই পারো যে এটা কি সূত্র বানাইছে, যে একটা মৌলের ক্ষেত্রে খাটছে আর খাটছেই না। কিন্তু এখান থেকে অ্যাকচুয়ালি কোনো একটা জিনিসের শুরু হয়, কোনো একটা জিনিসের শুরু করাটা না বিশাল বড় বিষয়। শুরু করার পর ধীরে ধীরে ওটাকে উন্নত করা যায়। কিন্তু শুরুটা যে করেছিল, এই যে চিন্তা করেছিল যে পারমাণবিক গুরুত্ব দিয়ে এই ধর্মগুলোকে সাজানো যেতে পারে, এই কথাটা যার মাথায় এসেছিল, ও কি দিয়ে সাজানোর চেষ্টা করেছিল? পারমাণবিক গুরুত্ব, তাই তো? এই কথাটা বিজ্ঞানীর মাথা ঢুকে গেল যে পারমাণবিক গুরুত্ব দিয়ে এটাকে আমরা সাজাতে পারি। এখান থেকে আস্তে আস্তে এই পারমাণবিক গুরুত্ব দিয়ে আস্তে আস্তে কি পরের ধাপগুলো শুরু হয়েছে। তো এই সূত্রটা যদিও খাটেনি, কিন্তু ও একটা জিনিসের শুরু মানে শুরুটা করেছিল, যেটা কি এতদিন পর্যন্ত কেউ করতে পারেনি, যে পারমাণবিক গুরুত্ব দিয়ে আমরা মৌলগুলোকে সাজানোর চেষ্টা করতে পারি। এই কথাটা বিজ্ঞানীদের মাথায় এসেছিল। ক্লিয়ার? এই জিনিসটা যখন বিজ্ঞানীদের মাথায় আসলো, তখন আরেকজন বিজ্ঞানী চলে আসলো, কি বলছে এখানে, আচ্ছা ত্রয়ী সূত্র কেন বলছে? তিনটে মৌল হচ্ছে না, তিনটাকে ত্রয়ী, তাই এটা নাম হচ্ছে ত্রয়ী সূত্র। ক্লিয়ার? এটা একটু মাথায় রেখো। তো দেখা যায় কি এই মৌলটা কয়েকটা মৌলের ক্ষেত্রে এই সূত্রটা খাটে, বাকিদের ক্ষেত্রে কাটে না, তাই এটাকে আমরা কি রিজেক্টেড করে দিলাম। নেক্সট আসলে কি আমাদের অষ্টক সূত্র। ঠিক আছে, অষ্টক সূত্র কে দিয়েছিলেন? নিউল্যান্ড। মাঝখানে আরো দুই একটা সূত্র এসেছিল, আমরা মেইন মেইন সূত্রগুলো দেখছি, মানে ত্রয় সূত্রের পরে যে অষ্টক সূত্র এসেছিল সেটা না, মাঝখানে দুই একটা সূত্র ছিল, কিন্তু আমরা মেইন মেইন যেগুলো আমাদের ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখছি। ঠিক আছে, তো নিউল্যান্ড এসে বললো কি একটা সূত্র দিল অষ্টক সূত্র। ঠিক আছে, এ কি বললো? এ বললো যে মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজালে একটি নির্দিষ্ট মৌল থেকে শুরু করে অষ্টম মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মের পুনরাবৃত্তি হয়। ক্লিয়ার? বলেছে আমাদের যে মৌলগুলো আছে তাদের যদি আমি কি করি পারমাণবিক গুরুত্ব অনুসারে পরপর সাজাই, যার পারমাণবিক গুরুত্ব কম তাকে প্রথমে রাখলাম, তার থেকে যে বেশি তাকে দ্বিতীয়তে রাখলাম, তার থেকে যে বেশি বেশি তাকে তৃতীয়তে রাখলাম, এরকম কি পারমাণবিক গুরুত্ব অনুসারে পরপর সাজাবো। সাজালে দেখা যায় কি 8 নম্বর মৌলটার 1 নম্বর মৌলের ধর্মের মধ্যে কি মিল পাওয়া যায়। তো 1 নম্বরে যে থাকবে তার সাথে 8-এর মিল পাওয়া যাবে, 2 নম্বরের সাথে 9-এর, 3 নম্বরের সাথে 10-এর, 4 নম্বরের সাথে 11, ঠিক আছে, মানে এরকম পরপর আর কি 8টা মৌল পরপর কি হয় ওদের যে ধর্মের মধ্যে মিল পাওয়া যায়। যেমন এখানে উদাহরণটা দেখো, সবার প্রথমে ইসে কে থাকে, যেখানে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, হাইড্রোজেনটাকে বাদ দিতে হবে, হাইড্রোজেন হিলিয়াম বাদ, হাইড্রোজেন হিলিয়ামের মধ্যে আলাদা ধর্ম দেখা যায়, হাইড্রোজেন হিলিয়ামটা বাদ দিয়ে শুরু করছি। হ্যাঁ, লিথিয়ামের পারমাণবিক গুরুত্ব কত? 7। বেরিলিয়ামের কত? 9। পরপর সাজাচ্ছে। বোরনের কত হচ্ছে? 11, তাহলে এটা 3 নম্বরে আসলো। তারপর এটা কি কার্বন 12, নাইট্রোজেন 14, অক্সিজেন 16, ফ্লুরিন 19। ঠিক আছে, এরকম করে সাজাচ্ছে। এটা কিন্তু পারমাণবিক ভর। ক্লিয়ার? এটা মনে রাখবে, পারমাণবিক গুরুত্ব আলাদা জিনিস, পারমাণবিক ভর আলাদা জিনিস। এটা পারমাণবিক ভর অনুযায়ী সাজাচ্ছে। তারপর দেখ ফ্লুরিনের পর কি আসবে? সোডিয়ামের 23। তাহলে দেখ 1 2 3 4 5 6 7 8 নম্বর মৌল এখানে দেখা যায় এদের মধ্যে মিল পাওয়া যায়। ক্লিয়ার? 7 নম্বর বা 8 নম্বর মৌলটা যে আসছে, 8 নম্বর মৌলটা কি 1 নম্বরের সাথে মিল পাওয়া যায়। ক্লিয়ার? তাহলে 2 নম্বরের সাথে কার মিল পাওয়া যাবে? এই যে 9 নম্বর মৌলটা ম্যাগনেসিয়াম। 3 নম্বরের সাথে কার পাওয়া যাবে? অ্যালুমিনিয়ামের 10 নম্বরটা। 4 নম্বর যে মৌলটা তার সাথে কার মিল পাওয়া যাবে? সিলিকন 11 নম্বর মৌলটা। তো এরকম কি 8টা মৌল পরপর যে মৌলগুলো আছে তাদের মধ্যে ধর্মের মিল পাওয়া যায় 8 নম্বর মৌলের। এই জন্য এই সূত্রটাকে বলা হচ্ছে কি অষ্টক সূত্র। ক্লিয়ার? এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এটা তোমাদের মাধ্যমিকে 2024 সালে এসেছে, এবছর না তার আগে বছর, এবার যারা পরীক্ষা দিল তার আগে বছর এসেছিল। কোশ্চেনটা কি ছিল? অষ্টক সূত্রের সীমাবদ্ধতা লেখো। সীমাবদ্ধতা মানে কি? লিমিটেশন। ওর মধ্যে কি ভুল ছিল অষ্টক সূত্রের মধ্যে? অষ্টক সূত্রের ভুল কি? শুধু 40 নম্বর, যাদের পারমাণবিক ভর 40 সেই পর্যন্ত এই সূত্রটা খাটে। 40-এর বেশি হয়ে গেলেই এই সূত্রটা আর খাটে না। ক্লিয়ার? মানে শুধু কয়েকটা মৌলের ক্ষেত্রে, 15-20টা মৌলের ক্ষেত্রে এই সূত্রটা খাটে। ওর ছিল কি শুধু 3-4টা মৌলের ক্ষেত্রে খাটছে প্রথমটা ডোবেরিন, এর ক্ষেত্রে কি 15-20টা মৌলের ক্ষেত্রে খাটে, মানে এই যে এই পর্যন্ত খাটে। সিএ 40 এর আরো মৌল আছে অনেক, এফি টেফি অনেক কিছু মৌল আছে, তাদের ক্ষেত্রে এই সূত্রটা খাটে না। এই পর্যন্ত খাটে, ক্যালসিয়াম পর্যন্ত। ক্যালসিয়াম মানে কি প্রথম 20টা মৌল। ঠিক আছে, ক্যালসিয়াম কত? 20 নম্বর মৌল আমাদের, 20টা মৌল পর্যন্ত এই সূত্রটা খাটে। 20-এর বেশি 21 নম্বর মৌলের পর এই সূত্রটা আর খাটে না। তাহলে যদি বলে সীমাবদ্ধতা কি, তাহলে বলতে হবে কি এই সূত্রটা হালকা মৌলের ক্ষেত্রে খাটে, ভারী মৌলের ক্ষেত্রে খাটে না। এই মৌলগুলো কি পারমাণবিক ভর কম, এই এর ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত? 40। আমাদের সবচেয়ে ভারী মৌল যেটা আছে মোটামুটি ইউরেনিয়ামটা অনেক ভারী মৌল, ইউরেনিয়ামের পারমাণবিক ভর 238 হয়, 238। ঠিক আছে, তো ওই মৌলগুলোর ক্ষেত্রে এই সূত্রটা খাটে না। শুধু যাদের পারমাণবিক ভর 40 পর্যন্ত এই সূত্রটা খাটে। ক্লিয়ার? তাহলে যদি বলে এই যে অষ্টক সূত্র আছে, অষ্টক সূত্রটা কি? এটা তোমরা এটাই লিখবে, অষ্টক সূত্রটি লেখো বলে এটাই লিখবে। পরীক্ষা আসে কোনটা? সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা কি বলছে? এই সূত্রটি কেবল হালকা মৌল
যার পারমাণবিক ভর 40-এর চেয়ে কম এর ক্ষেত্রেই প্রযোজ্য, বাকিদের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। ক্লিয়ার? এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে, কি কোশ্চেন লিখে নিতে পারো তোমরা, এই নোটে কিন্তু পাবে না। খাতা বের করে লিখে নাও। লেখো অষ্টক সূত্রটি নিচের কোন মৌলটির ক্ষেত্রে প্রযোজ্য হবে না? অষ্টক সূত্রটি নিচের কোন মৌলটির ক্ষেত্রে প্রযোজ্য হবে না? অষ্টক সূত্রটি নিচের কোন মৌলটির ক্ষেত্রে প্রযোজ্য হবে না? অষ্টক সূত্রটি নিচের কোন মৌলটির ক্ষেত্রে প্রযোজ্য হবে না? হচ্ছে অষ্টক সূত্রটি নিচের কোন মৌলটির ক্ষেত্রে প্রযোজ্য হবে না? অপশন এ নম্বর অপশন, এ নম্বর অপশন দাও সোডিয়াম। সোডিয়াম মানে শুধু এন এ লেখো, হ্যাঁ, এ নম্বর অপশন এন এ, এন এ হয়েছে, বড় হাতের এন ছোট হাতের এ। বি নম্বর অপশন এস আই, এস আই সিলিকন। সি নম্বর অপশন সি আর ক্রোমিয়াম। 3 নম্বর অপশন কি ক্রোমিয়াম, সি আর হয়েছে। 4 নম্বর অপশন লেখো সি এ, সি এ মানে ক্যালসিয়াম। থাকতেই পারে এরকম কোশ্চেন যে নিচের কোন মৌলটির ক্ষেত্রে অষ্টক সূত্রটি প্রযোজ্য হবে না। ক্লিয়ার? তোমাদের আমি কি বলেছিলাম, প্রথম 20টা মৌলের নাম মুখস্থ রাখতেই হবে। ক্লিয়ার? সিআরটা হবে না, কিন্তু আমাদের এটা বুঝবি কি করে যে সিআরটা হবে না? আমাদের প্রথম 20টা মৌলের ক্ষেত্রে এই সূত্রটা খাটে। 40 অব্দি যাবে, এটা তো পারমাণবিক ভর, কিন্তু আমাদের যে লিস্টে বলেছিলাম 20টা মৌলের নাম মুখস্থ রাখতে হবে, হাই হিলিয়াম নিচ্ছি বেশি সেই সূত্র দিয়ে, সেই 20টা মৌলের নাম যদি যেগুলো আছে সেগুলো এই সূত্রটা খাটবে। সেই মৌলগুলো বাদ দিয়ে বাকি যেগুলো তোরা মুখস্থ করবি না সেগুলো যদি কোনো দেখি সেটা হবে না। ক্লিয়ার? তো প্রথম 20টা নাম তো মুখস্থ করবি, এটা করতেই হবে, না করলে তো তুই অনেক কোশ্চেন পারবি না, এরকম কোশ্চেন কিছু পারবি না। তো 20টা নাম যখন মুখস্থ থাকবে তখন দেখেই বলে দিবি আমার তো এই নামটা মুখস্থ আছে, এটা করেছি, আমার লিস্টে আছে। তো সেটা যেটা এখানে থাকবে না সেটা হবে উত্তর। আমরা ক্রোমিয়ামটা আমাদের আসবে না প্রথম 20টার মধ্যে, তাহলে এটা উত্তর হবে কি ক্রোমিয়াম বা সি আর। হয়েছে? তোমাদের আরেকটা কোশ্চেন থাকতে পারে যে আমাদের কোন মৌলটা পর্যন্ত এই সূত্রটা খাটে, যে অষ্ট সূত্রটা কোন মৌল পর্যন্ত এই সূত্রটা খাটে? ক্যালসিয়াম। হ্যাঁ, এটা ভালো করে মনে রাখতে হবে, কোন জায়গাটা? ক্যালসিয়াম পর্যন্ত এই সূত্রটা খাটবে, এই পর্যন্ত মনে থাকবে। তাহলে কোন মৌল পর্যন্ত অষ্টক সূত্র প্রযোজ্য? ক্যালসিয়াম পর্যন্ত। এখান থেকে অষ্টক সূত্র শেষ। তাহলে এই সূত্র দিয়ে কিন্তু আমাদের কাজ হলো না। ক্লিয়ার? এটা কিন্তু রিজেক্টেড, এটা কিন্তু আমাদের কি হয় নাই, কাজ হয় নাই। কিন্তু এটা সূত্র দিয়ে আরেকটা জিনিস দেখা যায় যে এরা কি করেছিল, পারমাণবিক ভর দিয়ে চেষ্টা করেছিল। আগেরটা কি করেছিল, পারমাণবিক গুরুত্ব দিয়ে। কি দিয়ে চেষ্টা করেছিল? পারমাণবিক ভর দিয়ে। অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত কেন সাকসেসফুল হচ্ছে না এরা? কারণ এরা যে জিনিসগুলো দিয়ে লিস্টে বানানোর চেষ্টা করেছিল সেই জিনিসটার উপর মৌলের ধর্মটা নির্ভরই করে না। ক্লিয়ার? তোমাদের ক্লাস 9-এ পড়িয়েছিলাম যে পরমাণুর রাসায়নিক, যে কোনো মৌলের রাসায়নিক ও ভৌত ধর্ম কার উপর নির্ভর করে? মনে আছে কারো? যে কোনো মৌলের ভৌত রাসায়নিক ধর্ম পরমাণুর কোন বৈশিষ্ট্যের উপর নির্ভর করে বা কোন জিনিসটার উপর নির্ভর করে? যেমন প্রথম ও কি দিয়ে চেষ্টা করছিল, পারমাণবিক গুরুত্ব দিয়ে। কি দিয়ে চেষ্টা করছিল, পারমাণবিক ভর দিয়ে। এগুলোর উপর নির্ভর করে না। ক্লাস 9-এ পড়েছো কার উপর নির্ভর করে? তো আস্তে আস্তে পরমাণু ক্রমাঙ্ক। ঠিক, তাহলে এটা পরমাণু ক্রমাঙ্কের উপর নির্ভর করবে বা পারমাণবিক যে সংখ্যা তার উপর নির্ভর করবে। তো যতক্ষণ না ওই জিনিসটাকে বলবে ততক্ষণ পর্যন্ত এই সূত্রটা অ্যাকচুয়ালি এই মানে এদের ছকটা তৈরি করা সম্ভবই না। আস্তে আস্তে দেখবো কি করে সেটা আসলো। এটা তো আমরা পড়েছি, কিন্তু কি করে এরা এখনো পর্যন্ত কেউ জানতো না এই পর্যন্ত। এরপর আস্তে আস্তে জানতে পারবে ওরা। আচ্ছা, নেক্সট আসছে আমাদের কি মেন্ডেলিফের ধারণা। এসে একটু উন্নত হয়েছিল। তাহলে প্রথমে আসলো ডোবেরিন, তারপর কি নিউল্যান্ড, এরপর আসছে কি মেন্ডেলিফ। ক্লিয়ার? এই যে মেন্ডেলিফের ছবি, এটা একটা মধ্যযুগের লোক। এবার কি মেন্ডেলিফ তার গবেষণা লক্ষ্য করেন যে মৌলগুলিকে তাদের ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে এ আবার পারমাণবিক গুরুত্ব নিয়ে এসেছে। হ্যাঁ,
এ কি করেছে, পারমাণবিক গুরুত্ব দিয়ে সাজানোর চেষ্টা করেছে। তাহলে আর একটা আমরা কি ডোবেরিনো করেছিল, তাই পারমাণবিক গুরুত্ব দিয়ে। আমাদের নিউল্যান্ড এসে কি করেছিল, পারমাণবিক ভর দিয়ে চেষ্টা করেছিল। আবার পদার্থবিদ এসে আবার পারমাণবিক গুরুত্ব দিয়ে চেষ্টা করেছিল, কিন্তু ওর মতো চেষ্টা করে নেই, এর চেষ্টাটা অন্যরকম ছিল। তাহলে মেন্ডেলিভ তার গবেষণায় লক্ষ্য করেন যে মৌলগুলিকে তাদের ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে একটি নির্দিষ্ট ব্যবধানের পর মৌলগুলির ভৌত রাসায়নিক ধর্মের পুনরাবৃত্তি ঘটে। মৌলের ধর্মের পুনরাবৃত্তিকে মৌলের ধর্মের পর্যাবৃত্তি বলে। ক্লিয়ার? দেখা যায় কি যে মৌলগুলোকে যদি আমি পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজাই, যেমন আমাদের ডোবেরিনো তাই করেছিল, কিন্তু শুধু 3টে মৌল দেখেছিল, 3টে মৌল পর আবার চেষ্টা করেছিল 3টে মৌল। এর 3টে মৌল দিয়ে করে নেই, কি করেছে, একটা লিস্ট বানাইছে যে একটা ছক নির্দিষ্ট একটা সংখ্যার পর 8টা 9টা 10টা, 8টা বলেনি 9টা বলেনি, কখনো কখনো 8টা মৌলের পর ধর্মের মিল পাওয়া যায়, কখনো 10টা মৌলের পর ধর্মের মিল পাওয়া যায়। তো এটা কোনো ফিক্সড বলে নেই, ও কখনো 8টা হতে পারে, কখনো 9টা হতে পারে, এরকম করে একটা লিস্ট বানিয়েছিল। নির্দিষ্ট একটা ব্যবধান পর পর মৌলগুলোর যে ধর্ম আছে, ধর্মটা কি পুনরাবৃত্তি হয়। পুনরাবৃত্তি মানে কি, আবার আগের মৌলের মতো ধর্মটা পাওয়া যায়। এই জিনিসটাকে বলেছে কি, যে মৌলের ধর্মের পর্যাবৃত্তি। ক্লিয়ার? তো এখন একটা সূত্র দিয়েছিল, সূত্রটা কি, যে সূত্রটা দিয়েছিল তাকে বলা হয় পর্যায় সূত্র। মেন্ডেলিভ যে সূত্রটা দিয়েছিল সেটাকে বলা হয় কি, পর্যায় সূত্র। তোমাদের পরীক্ষা থাকবে মেন্ডেলিভের পর্যায় সূত্রটি লেখো, তখন তোমাদের এই 2টা লাইন লিখতে হবে, 2টার মধ্যে একটা লাইন আর কি। মেন্ডেলিভের পর্যায় সূত্রটা কি বলছে, কি বিভিন্ন মৌলের ভৌত রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। বলছে বিভিন্ন মৌলের যে ধর্মগুলো আছে, সেটা ভৌত হোক বা রাসায়নিক ধর্ম হোক, সেই ধর্মগুলো কি হয়, তার যে পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে কি হয়, পুনরাবৃত্ত হয়, মানে আবার ফিরে আসে, আগের ধর্মগুলোই ফিরে আসে। ধর একটা মৌলের পারমাণবিক গুরুত্ব 6, সেটা হচ্ছে একটা তরল পদার্থ। তো দেখা যায় কি 7, 8, 9, 10, 11, 12 কিছুক্ষণ যাওয়ার পর আবার যখন একটা মৌল আসছে পারমাণবিক গুরুত্ব 17, তখন সেটা আবার তরল পদার্থ হচ্ছে। আর মাঝখানে গুলো কি কঠিন। তো এই যে তরল ধর্মটা, সেই তরল ধর্মটা কি হচ্ছে, আবার রিটার্ন আসে। ক্লিয়ার? এরকম কি, সেটা কি অনুযায়ী, পারমাণবিক গুরুত্ব অনুযায়ী। এটা বলেছিল কি মেন্ডেলিভ, এবং সেখান থেকে কি করেছিল, সেটা ছক বানিয়েছিল। ছক বানিয়ে দেখিয়েছিল যে এই মৌলের ধর্মগুলো এক, এই মৌলের ধর্মগুলো এক। সেই যে ছকটা বানিয়েছে, সেই ছকটা আমাদের দেখবো। এই যে ছকটা বানালো, এই ছকটাকে বলা হচ্ছে কি মেন্ডেলিভের পর্যায় সারণী। ক্লিয়ার? তো এই যে পর্যায় সারণী, এটা অ্যাকচুয়ালি মেন্ডেলিভের না, এটা পরে ঠিক করে বানানো হয়েছিল। মেন্ডেলিভেরটা একটু আলাদা ছিল। তো ছকটা দেখতে পাচ্ছ, এই যে এগুলো হলো মৌল, ঠিক আছে। মেন্ডেলিভ যখন ছকটা বানাইছিল এইটা ছিল না কিন্তু, হ্যাঁ, তখন এই লাইনটা ছিল না। মেন্ডেলিভের পর্যায় সারণীতে এই লাইনটা ছিল না, এই লাইনগুলো ছিল না, এইটুকু ছিল। এটা ছিল মেন্ডেলিভ। এগুলো আমরা পরে আরো বিভিন্ন গবেষণার পর এটা ঠিক করা হয়েছিল, কিন্তু মনে রাখবি এই যে শূন্য শ্রেণীটা ছিল না মেন্ডেলিভের পর্যায় সারণীতে। ক্লিয়ার? তাহলে দেখ, এই যে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, তাই তো। তারপর আবার কি আসছে, সোডিয়াম। দেখা যায় কি এর সাথে ধর্মের মিল পাওয়া যায়। ক্লিয়ার? তারপর ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। ক্লোরিনের পর আবার কি আসবে, পটাশিয়াম। এই ধর্মের মিল, এদের ধর্মগুলো মিল পাওয়া যায়। তাহলে এই যে দেখছিস এই লাইনটা, এদের যতগুলো মৌল দেখছিস তাদের মধ্যে ধর্মের মিল আছে। আবার এই লাইনটা যতগুলো মৌল আছে তাদের মধ্যে কি আছে, ধর্মের মিল আছে। এই লাইনটা যতগুলো মৌল আছে ধর্মের মিল আছে। এবারে কি করেছিল, পার্সোনালি প্রত্যেকটা মৌলের ধর্ম দেখেছিল, দেখে আইডিয়া করে করে এখানে বসিয়েছে। ক্লিয়ার? আর দেখা যায় কি এগুলো সাজানো হয়েছিল কেমন করে, পারমাণবিক গুরুত্ব অনুযায়ী। পারমাণবিক গুরুত্বগুলো দেখো, প্রথম যে আছে হাইড্রোজেন, হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব কত, 1.01। আচ্ছা, আমি কিন্তু এই লাইনটা একবারে বলছি না, কেন, কারণ মেন্ডেলিভ যখন পর্যায় সারণী বানিয়েছিল তখন এই মৌলগুলো আবিষ্কারই হয়নি, লোক এগুলো সম্পর্কে জানতোই না। পরে যখন আবিষ্কার হয়েছে তখন এই মৌলগুলো আমরা পেয়েছি, কিন্তু এতদিন পর্যন্ত এগুলো ছিলই না। ক্লিয়ার? এটা তো আমাদের পরীক্ষা থাকে যে মেন্ডেলিভের পর্যায় সারণীতে কোন শ্রেণীটি ছিল না, তখন আমি কি শূন্য, দেখো উপরে লেখা আছে 1, 2, 3, 4, 5 এরকম করে লেখা আছে রোমান হরফে, কিন্তু শূন্যটা ছিল না। ঠিক আছে, শূন্যটা পরে অ্যাড করা হয়েছে। তাহলে দেখা যায় কি, দেখো এটা 1, তারপর পারমাণবিক গুরুত্ব কত আছে, 6.94, 9.01, 10.8, 12, 14, 16, 19। তাহলে পারমাণবিক গুরুত্ব অনুযায়ী পরপর সাজাচ্ছে ছোট থেকে বড় আকারে। সাজানোর পর একটা যে ছকটা পেলাম, সেই ছকটা অনুযায়ী দেখা যায় যে এদের ধর্মের মিল পাওয়া যায়, এদের ধর্মের মিল পাওয়া যায়, এদের ধর্মের মিল পাওয়া যায়। ক্লিয়ার? তো এই যে পর্যায় সারণী দিল মেন্ডেলিভ, এই পর্যায় সারণীর 2টা জিনিস আছে, একটা হচ্ছে পর্যায়, একটা হচ্ছে শ্রেণী। ক্লিয়ার? পর্যায় সারণী কয়টা জিনিস, একটা পর্যায়, একটা শ্রেণী। পর্যায়টা কোনটা, শ্রেণী কোনটা, এইদিকে লাইনগুলোকে বলা হয় পর্যায়। ঠিক আছে, এই লাইনগুলো এদিকে দিকে লাইনগুলো আছে, এটাকে বলা হয় কি, পর্যায়। আর উপর নিচে এগুলোকে বলা হচ্ছে কি, শ্রেণী। ক্লিয়ার? তাহলে এখানে দেখো তো কয়টা পর্যায় কয়টা শ্রেণী আছে। পর্যায় দেখো, হ্যাঁ, এই যে একটা, এটা একটা, না পর্যায়টা এটা,
না আরে এই যে 1 নম্বর পর্যায়, তোরা তো বইটা দেখছিস, ওখানে পর্যায়টা এরকম করে 1 2 করে লেখা আছে। 1 নম্বর পর্যায় মানে টোটালটা একটা পর্যায়, এটাকে পর্যায় বলছে 1 নম্বর পর্যায়। এই যে 2 নম্বর লেখা আছে, এটা হলো 2 নম্বর পর্যায়। এটাকে পর্যায়, একটা পর্যায়, এটা হলো একটা পর্যায় টোটালটা, বুঝতে পেরেছিস? এটা 3 নম্বর, এইটা হলো একটা 3 নম্বর পর্যায়। এখানে যা যা পড়ছে সবগুলো 3 নম্বর পর্যায়। তাহলে এই মৌলটা 3 নম্বর পর্যায়ে আছে, এই মৌলটা 3 নম্বর পর্যায়ে, এই মৌলটা 3 নম্বর পর্যায়ে আছে। ক্লিয়ার? তাহলে এগুলো হচ্ছে পর্যায়, বুঝতে পারলি? তাহলে এটা হচ্ছে 4 নম্বর, ও এটা 3, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এটা 6 নম্বর, এটা 7 নম্বর। তাহলে এগুলো হলো পর্যায়ের নামগুলো দিয়েছে, এদিকে নামগুলো দিয়েছে, ঠিক আছে? কিন্তু যদি বলে 1 নম্বর পর্যায়ে মানে এই লাইনটা, ঠিক আছে? 2 নম্বর পর্যায়ে মানে এই লাইনটা। তাহলে এখানে যতগুলো মৌল দেখছিস এগুলো কত নম্বর পর্যায়ে আছে? 2 নম্বর পর্যায়ে। এই লাইনের মৌলগুলো কত নম্বর পর্যায়ে আছে? 3 নম্বর পর্যায়ে। এরকম টোটাল কয়টা পর্যায়ে আছে? 7টা পর্যায়ে আছে। ক্লিয়ার? শ্রেণীতে আসি, শ্রেণী এখানে কিন্তু মেন্ডেলিফের এটা না, কিন্তু এই যে ছবিটা আছে এখানে মনে রাখবে এটা মেন্ডেলিফের না। মেন্ডেলিফের পর্যায় শ্রেণীতে 8টা শ্রেণী ছিল। ক্লিয়ার? কোনটা ছিল না বলতো? এটা ছিল না কিন্তু, এটা বাদ। হ্যাঁ, ওই জন্য এটাকে ও যখন করেছিল 1 2 3 4 5 6 7 8, 8টা শ্রেণী। এই শ্রেণীটা আবার 3টে করে মৌল, একটা কি সেটা আছে, একটা পর্যায়ে 3টে করে মৌল আছে না? এটা যেমন একটাই আছে, এখানে 3টে রেখেছে। ক্লিয়ার? কেন রেখেছে? কারণ এদের ধর্মের মিল পাওয়া যায়, এদের ধর্মের মিল পাওয়া যায়, এদের সাথে এদের ধর্মের মিল পাওয়া যায়, মানে এদের ধর্মের মিল পাওয়া যায় না, ওই জন্য কি আলাদা করে রেখেছে। শ্রেণী একটাই রেখেছে কিন্তু লাইনগুলো আলাদা আলাদা রেখেছে। ক্লিয়ার? তো দেখ, তাহলে যদি বলে মেন্ডেলিফের পর্যায় সারণীতে কয়টি পর্যায়, বলবে কি 7টা পর্যায়। শ্রেণী কয়টা? 8টা শ্রেণী। মনে থাকবে কয়টা পর্যায়? 7টা। শ্রেণী কয়টা? 8টা। কোন শ্রেণীটা ছিল না? শূন্য শ্রেণীটা ছিল না। এখন কোথাও এই যে শূন্য শ্রেণীটা আছে, এদের দেখেই তোমাদের বুঝতে হবে যে এটা একটা স্পেশাল শ্রেণী। কেন? কি কি আছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, রেডন, জেনন। সরি, এটা জেনন, রেডন, এটা রেডন, এটা জেনন। এগুলো সব হচ্ছে নিষ্ক্রিয় মৌল। ক্লিয়ার? আমরা পড়েছিলাম না নিষ্ক্রিয় মৌল, উদাহরণ পড়েছিলাম। এখানে যেগুলো হচ্ছে শূন্য শ্রেণী, এগুলো ছিল নিষ্ক্রিয় মৌল। আর মেন্ডেলিফ যাদের রাখেনি, কেন রাখেনি? কারণ মেন্ডেলিফের সময় এগুলো আবিষ্কারই হয়নি। আবিষ্কার হয়নি ওই জন্য কি এদের রাখতে পারেনি। যদি আবিষ্কার হতো তাহলে অবশ্যই এটা রাখতো। তাহলে এখান থেকে এই কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে মেন্ডেলিফের পর্যায় সূত্র থেকে। কি কি মনে রাখতে হবে? মেন্ডেলিফের পর্যায় সূত্রটা কি ছিল এটা মুখস্থ রাখতে হবে। 2 নম্বর, মেন্ডেলিফের পর্যায় সারণীতে কয়টা পর্যায়, কয়টা শ্রেণী। ক্লিয়ার? 3 নম্বর কোশ্চেন কি? মেন্ডেলিফের পর্যায় সারণীতে কোন শ্রেণীটি ছিল না? শূন্য শ্রেণী। এই কয়টা মাথায় রাখতে হবে। আর এগুলোকে কি দেখো, পর্যায়গুলোকে কি 1 2 দিয়ে লেখা হয়, আর শ্রেণীগুলো কি রোমান হরফে 1 2, এটা কি রোমান হরফে লেখা হয়। ক্লিয়ার? এবার দেখা গেল মেন্ডেলিফের পর্যায় সারণীর মধ্যে ভুল আছে। মেন্ডেলিফ যে পর্যায় সারণী দিয়েছিল তার মধ্যে অনেক ভুল আছে। ক্লিয়ার? তোমাদের পরীক্ষা আসে কি মেন্ডেলিফের পর্যায় সারণীর সাফল্য ও ব্যর্থতা লেখো, মানে ও কোন কোন দিক দিয়ে সফল হয়েছিল, কোন কোন দিক দিয়ে ব্যর্থ হয়েছিল, বা তার ঠিক আর ভুলটা লিখতে বলেছে। ক্লিয়ার? তো সেটা আমরা এখন দেখবো। এই জিনিস আমি যেগুলো বললাম সেগুলো এখানে দেওয়া আছে। হ্যাঁ, যে মেন্ডেলিফের পর্যায় সারণীতে 7টি পর্যায় আছে, 8টি শ্রেণী আছে। শ্রেণীগুলোকে আই থেকে ভি আই 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 এখানে এই যে রোমান হরফে লেখা হয়। আর একই শ্রেণীর মৌলগুলির যোজ্যতা ধর্ম একই হয়। যে একটা শ্রেণী আছে, শ্রেণীর মৌলগুলোর মধ্যে মিল পাওয়া যায়। তাহলে ধর্মের যে মিল পাওয়া যায় বিভিন্ন ধর্মের, সেটা কি পর্যায় বরাবর না শ্রেণী বরাবর? মনে রাখতে হবে শ্রেণী বরাবর ধর্মের মিল পাওয়া যায়। এটা খুব কিন্তু ইম্পর্টেন্ট, অনেকে পরে ভুলে যাবে। একটা শ্রেণী যতগুলো মৌল আছে তাদের ধর্মগুলো একই হয়, পর্যায়ের গুলো হবে না। কিন্তু একটা 1 নম্বর পর্যায়ের মৌলগুলোর ধর্ম প্রত্যেকটা আলাদা। ক্লিয়ার? আরেকবার বলে দেই জিনিসটা এখানে ছবিতে, তাহলে তোরা পরে ভুলে যাবি। এই যে দেখ এখানে যে আছে, এই 1 নম্বর পর্যায়, এটা 2 নম্বর পর্যায়। এটা হিলিয়ামের সাথে লিথিয়াম, এটা একই পর্যায়ে আছে। এটাও 2 নম্বর পর্যায়, এটাও 2 নম্বর পর্যায়, এটাও কি 2 নম্বর পর্যায়, এটাও 2 নম্বর পর্যায়, এটাও 2 নম্বর। এগুলো সব কত পর্যায়ে আছে? 2 নম্বর পর্যায়টা আছে। কিন্তু এদের ধর্মগুলো সবার আলাদা। হিলিয়ামের ধর্মের সাথে লিথিয়ামের ধর্মের কোনো মিল নেই। লিথিয়ামের সাথে বেরিলিয়ামের কোনো মিল থাকবে না, বেরিলিয়ামের সাথে বোরনের কোনো মিল থাকবে না। ক্লিয়ার? এদের পর্যায়টা এক, অথচ এদের ধর্মের কোনো মিল নেই। কিন্তু মিল কোন দিকে পাবো আমরা? মিল পাবো কি শ্রেণী বরাবর। এটা আমাদের 1 নম্বর শ্রেণী। তাহলে এখানে যে মৌলগুলো আছে তাদের ধর্মগুলো একই হবে। তাহলে কি লিথিয়াম, হাইড্রোজেনের সাথে কি লিথিয়ামের ধর্মের মিল পাওয়া যাবে, আর লিথিয়ামের সাথে কি সোডিয়ামের ধর্মের মিল পাওয়া যাবে, সোডিয়ামের সাথে পটাশিয়ামের ধর্মের মিল পাওয়া যাবে। এগুলো যেখানে যেগুলো মৌল দেখছি এদের সবার ধর্মগুলো মোটামুটি কি একই রকম। এই যে এতগুলো মৌল, এগুলো সবাই 1 নম্বর শ্রেণীতে আছে, এই জন্য এদের ধর্মের মিল পাওয়া যায়। তাহলে ধর্মের মিল কি বরাবর পাওয়া যায়? শ্রেণী না পর্যায়? তাহলে বলতে হবে কি শ্রেণী বরাবর, পর্যায় বরাবর কোনো মিল থাকে না। ক্লিয়ার? এই জিনিসটা ওখানে বলেছে। তোমাদের কতদূর পর্যন্ত মুখস্থ রাখতে হবে? এই এতদূর পর্যন্ত, এখানে এইটুকু। হ্যাঁ, এইটুকু মুখস্থ রাখতে হবে, এতগুলো মৌলের নাম মুখস্থ রাখতে হবে। ক্লিয়ার? এদের প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, কতগুলো প্রোটন আছে, কতগুলো ইলেকট্রন আছে, সবগুলো বলে দিতে হবে। আচ্ছা, তোমরা অনেকে নতুন এসছো, তো আমি একদিন করে দেবো সেই জিনিসটা আবার, ঠিক আছে?
অনেকে নতুন আসছিস, অনেকে জানিস না আমি কি করে মুখস্থ করতে হয়। আজকে ক্লাসটা করাই, আরেকদিন এটা বলে দিব আমি। আচ্ছা, এবার সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা মানে কি? ভুল, কোথায় কোথায় ভুল ছিল। মেন্ডেলিফের যে পর্যায় সারণী সেখানে আমরা অনেক ভুল পাই। ক্লিয়ার? আচ্ছা, মেন্ডেলিফের যে পর্যায় সারণী, প্রথম ভুলটা কি? যে শূন্য শ্রেণীর ছিলই না, মানে নিষ্ক্রিয় মৌলগুলো সে বসাই নাই। ক্লিয়ার? নিষ্ক্রিয় মৌলগুলো ভুল, মানে এটা একটা ভুল ছিল যে নিষ্ক্রিয় মৌলগুলোকে স্থান দেওয়া হয় নাই, একটা ভুল। আরেকটা ভুল আমরা কি বলতে পারি? আচ্ছা, মেন্ডেলিফের পর্যায় সারণী বানানো হয়েছিল কি দেখে? পারমাণবিক গুরুত্ব অনুসারে। ও কি করেছিল? পারমাণবিক গুরুত্ব অনুযায়ী মৌলগুলিকে পরপর সাজিয়েছিল। কিন্তু দেখা যায় তারপরে কি করেছিল, অনেক ক্ষেত্রে কিছু কিছু মৌলের পারমাণবিক গুরুত্ব কম, তাকে পরে বসিয়ে দিয়েছে। কিছু কিছু মৌলের পারমাণবিক গুরুত্ব বেশি, তাকে আগে বসিয়ে দিয়েছে। ক্লিয়ার? ও নিজে বলেছে যে আমি পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজিয়েছি, তারপরেও কি ও দেখেছে যে যদি আমি ওইরকম করে সাজাই, কিছু কিছু জায়গায় ওর কি ধর্মের মধ্যে মিল পাওয়া যায় না। তো ধর্মের মধ্যে মিল থেকে বেশি গুরুত্ব দিতে গিয়ে কি করেছিল, যার পারমাণবিক গুরুত্ব বেশি তাকে, সে কি পরে থাকা উচিত যেহেতু বেশি, তাহলে ওকে আগে বসিয়ে দিয়েছে আর এটাকে পরে বসিয়ে দিয়েছে। কেন বসিয়েছে? দেখেছে যে আমি যদি একে এখানে বসাই এদের মধ্যে এর মিল পাবো না, ওকে এখানে বসালে মিল পাওয়া যাচ্ছে, তখন ওকে ওখানে বসিয়ে দিয়েছে, একে এখানে বসিয়ে দিয়েছে। কিন্তু ওটা কি পারমাণবিক গুরুত্ব অনুসারে হয় নাই। যেমন কি কি উদাহরণ বলেছে, যেমন এখানে বলেছে কি আর্গনের থেকে পটাশিয়ামের, আর্গনকে কি করেছে? পটাশিয়ামের আগে বসানো হয়েছে। আর্গনের পারমাণবিক গুরুত্ব কত? 39.9। এর পারমাণবিক পটাশিয়ামের কত? 39.1। তাহলে কম কার? এর কম। তো এর আগে থাকার কথা, এর পরে থাকার কথা। দেখা যায় কি একে আগে বসিয়ে দিয়েছে, একে পরে বসিয়ে দিয়েছে। আচ্ছা দেখি কোথায় আছে আর্গন আর কি পটাশিয়াম। আর্গন এ আর, এই যে আর্গন, এগুলো সব 40 লিখেছে। হ্যাঁ, এটা কিন্তু একদম এক্সাক্ট মনে করবেন, এগুলো তো একটু একটু এদিক ওদিক থাকবে। তাহলে আর্গন হচ্ছে 40, আরটা পটাশিয়াম কত? 39.1। তাহলে কার কম? এর কম না এরকম? কম তো এর। তাহলে কার আগে বসার কথা? এখানে এর আগে বসার কথা ছিল, এর কি পরে বসার কথা ছিল, তাই তো? হয় না? এই এর জায়গায় এই বসার কথা ছিল, এর জায়গায় এই বসার কথা ছিল, তাই তো? কিন্তু দেখা গেছে এর কম এর বেশি তাও ওকে আগে বসাইছে, এর কম তাও ওকে পরে বসাইছে। তাহলে ও নিজের রুলসটা ফলো করেনি। কেন ফলো করে নাই? যদিও কি করতো, আচ্ছা দেখি আমি, ওর নিয়মে যদি চলতো, যদি কে কে যদি এখানে বসাতো, এ আর কে যদি এখানে বসাতো, তাহলে কি হতে লাগতো? এদের সাথে ধর্মের মিল থাকার কথা ছিল, এদের এদের সাথে ধর্মের কোনো মিলই নেই। আর্গনের সাথে আর্গনটা নিষ্ক্রিয় গ্যাস, আর এগুলো হলো কি এমনি, তো এদের সাথে ধর্মের কোনো মিল পাওয়া যায় না। আবার যদি পটাশিয়ামকে এখানে বসায়, আর্গনকে না বসিয়ে, তাহলে এদের সাথে ধর্মের মিল থাকার কথা ছিল, দেখা যায় এদের সাথে ধর্মের কোনো মিলই নেই। কিন্তু পটাশিয়ামকে যদি পরে বসাই, একে যদি আগে বসাই, দেখা যায় ধর্মের মধ্যে মিল পাওয়া যায়। তো মিলটাকে দেখতে গিয়ে ও কি করেছে, নিজের যে সূত্রটা দিয়েছিল সূত্রটাই ফলো করেনি। ক্লিয়ার? এটা একটা বিশাল বড় ভুল ছিল। শুধু এক জায়গায় এরকম, এক জায়গায় হয়েছে সেটা না, কিন্তু আরো অনেক জায়গায়, 4-5টা জায়গায় এরকম করেছে। এখানে করেছে, তারপর আরো অনেক উদাহরণ আছে। যেমন কি করেছে, কোবাল্ট নামে যে ধাতুটা আছে, কোবাল্টের পারমাণবিক গুরুত্ব কত? 58.94। নিকেলের কত? 58.69। তাহলে হিসেব মতো কার আগে বসার কথা? 58.69 এর কম, এর আগে বসার কথা, এর পরে বসার কথা। কিন্তু ও দেখেছে কি ওরকম করে বসালে ধর্মের মিল পাওয়া যাচ্ছে না, তখন ওই ধর্মের মিল দেখতে গিয়ে কোবাল্টকে আগে বসিয়েছে, নিকেলকে পরে বসিয়েছে। এরকম দুইটা আমি এখানে বলেছি, আরো অনেক উদাহরণ আছে। ঠিক আছে? তো ও নিজেই কি করেছে, নিজের সূত্রটাকে মানে নেই। তো এটা একটা ব্যর্থতা। তো তুমি একটা সূত্র দিয়েছো, সেই সূত্র নিজে যদি ফলো না করো, তো সেটা একটা আবার ওর কিন্তু ইসেটা ঠিক ছিল, সারণীটা ঠিকই ছিল, কিন্তু নিজের সূত্রটাকে ভালো মতো ফলো করে নেই, ও মিলটাকে বেশি দেখেছে। তাহলে সূত্রটা নিশ্চয়ই ভুল আছে কোথাও, ওটা তো স্বীকার করা উচিত ছিল যে আমার সূত্রের মধ্যে কিছু একটা তো ভুল আছে, যার জন্য কি সূত্র দিয়ে করলে আমার মিলগুলো একদম 100% ঠিক হচ্ছে না। তো এই জিনিসটাও কিন্তু দেখে নেই। তাহলে এটা কি মেন্ডেলিফের ভুল? তারপরে তাহলে বলতে পারিস কি সূত্র দিল, সবই তো ভুল। কিন্তু এই সূত্রতে দিয়েছে, এখান থেকে অনেক সাফল্য পেয়েছে। সাফল্য মানে কি, যখন ও এই ছকটা বানিয়েছে, প্রথমে এমন একটা ছক বানানো হয়েছে যেখানে কি অ্যাকচুয়ালি এতগুলো মৌলকে একসাথে বসাতে পেরেছে। এর আগে এর আগে যারা দিয়েছিল, ডোবেরি মাত্র 3টা মৌলের ক্ষেত্রে খাটছিল, আমাদের অষ্টক সূত্র মাত্র 20টা মৌলের ক্ষেত্রে খাটছিল। এর ক্ষেত্রে যে ছকটা দিয়েছে, সূত্রটা ভুল হোক, ছকটা কিন্তু ঠিক। এর কিন্তু সবগুলো মৌল মোটামুটি কিন্তু যেমন করে বানিয়েছিল সেই অনুযায়ী কিন্তু মানে ধর্মগুলো মিলে যায়। এটা একটা ওর বিশাল বড় সাফল্য। এর আগে কেউ এতগুলো মৌলের মধ্যে ছকটা বানাতে পারেনি মৌলকে নিয়ে। সেকেন্ড, ও কিন্তু অনেকগুলো মৌল কি করেছিল, ও যখন ছকটা বানাচ্ছিল অনেক জায়গায় ফাঁকা ছিল, সাপোজ এই মৌলটা তখন ফাঁকা ছিল, এই মৌলটা আবিষ্কার হয়নি, এই জায়গাটা কি করেছে দেখেছে, এদের সাথে মিলোরা এ আছে, এটা ফাঁকা রেখেছে, একে বসায় দিয়েছে, কারণ এই মৌলটা তখন আবিষ্কার হয়নি। সাপোজ বললাম, তখনও বলে দিয়েছিল কি এখানে আমি একটা জায়গা ফাঁকা রাখছি, এখানে একটা মৌল ভবিষ্যতে আবিষ্কার হবে, যার মানে এদের সাথে যার মিল থাকবে, কিন্তু এখন আমি এরকম মৌল পাচ্ছি না, তাই আমি এখানে ফাঁকা রাখছি। ভবিষ্যতে দেখা যায় আবার বলে দিয়েছিল যে ওর পারমাণবিক গুরুত্ব কত হবে, সবকিছু বলে দিয়েছিল, এখানে একটা মৌল আসবে ভবিষ্যতে আবিষ্কার হবে, যারা কি এই ধর্মগুলো থাকবে। ও ভবিষ্যৎবাণী করেছিল, বা পরে দেখা যায় সত্যি একটা মৌল আবিষ্কার হয়েছে, যার সাথে এদের সাথে যার ধর্মের মিল আছে, আর একে এখানেই বসানো হয়েছিল। তাহলে কি ও অনেক কিছু মৌলের
আবিষ্কার হওয়ার আগে তাদের নিয়ে ভবিষ্যৎবাণী করে দিয়েছিল পৃথিবীতে এমন একটা মৌল পাওয়া যাবে একদিন যার কি এই ধর্ম থাকবে। ক্লিয়ার? তো এরকম করে কি অনেক কিছু সত্যি সত্যি মিলে গিয়েছিল এরকম ধর্ম হবে। তো এরকম কি অনেকগুলো সাফল্য রয়েছে। তোমাদের পরীক্ষা থাকবে কি মেন্ডেলিফের পর্যায় সারণীর সাফল্য ও ব্যর্থতা লেখো। ঠিক আছে? তখন তোমাদের দুইটা দুইটা করে মনে রাখবে, দুইটা সাফল্য দুইটা ব্যর্থতা। এখান থেকে হলো কি মেন্ডেলিফের পর্যায় সারণী শেষ। তোমাদের স্কুল কি খোলা আছে? স্কুল যাবে? কে কে যাবে স্কুলে? ঠিক আছে, তাহলে বেশিক্ষণ আর টাইম ইস্যু করবো না। আধুনিক পর্যায় সারণী এটা একটু বলে দেই। ঠিক আছে, এর আধুনিক পর্যায় সারণী বলছি এখানে তোমাদের পরীক্ষা বারবার দেখবে কি মেন্ডেলিফের পর্যায় সারণীর সংশোধিত রূপ। কি বলবে এটাকে? মেন্ডেলিফের পর্যায় সারণীর সংশোধিত রূপ। ক্লিয়ার? মানে কি করেছিল মেন্ডেলিফ যে ভুলগুলো করেছিল সেগুলোকে কি সংশোধন করা হয়েছে। পরবর্তীতে কয়েকজন বিজ্ঞানী মিলে কি করেছিল যে এই যে ভুলগুলো করেছিল সেগুলো সংশোধন করানো হয়েছে এবং এটা অ্যাকচুয়ালি সবচেয়ে সঠিক সূত্র। এখান থেকে আমাদেরকে এই যে খোঁজা হচ্ছিল এতদিন থেকে যে সঠিক সূত্রটা পাচ্ছিলাম না, এখানে এসে কি আমাদের মেন্ডেলিফের পর্যায় সারণীটা সঠিক রূপটা পাওয়া গেছে। এটাকে বলা হচ্ছে আধুনিক পর্যায় সারণী বা বলা হয় কি মেন্ডেলিফের পর্যায় সারণীর সংশোধিত রূপ। কোনো বইয়ে দেখবি পরিমার্জিত রূপ। একই ব্যাপার, সংশোধন করা পরিমার্জন করা একই জিনিস। সংশোধন করা মানে কি ভুলটাকে ঠিক করা, পরিমার্জন করা মানে কি ভুলটাকে ঠিক করা। ওই জন্য এটাকে বলা হয় কি মেন্ডেলিফের পর্যায় সারণীর সংশোধিত রূপ বা কি পরিমার্জিত রূপ। আর এটাকে আমরা বলি কি আধুনিক পর্যায় সারণী। ক্লিয়ার? তো এখানে কয়েকজন বিজ্ঞানী মিলে এটা আবিষ্কার হয়েছিল কি মোজলে নামে একজন বিজ্ঞানী ছিল। মোজলে মোজলে বিজ্ঞানীর নামটা মনে রাখবি, এটা তোদের চাকরি পরীক্ষার ক্ষেত্রে খুব হেল্প হবে। তোরা যখন চাকরি পরীক্ষা দিবে তখন আসে যে এক্স রশ্মিকে আবিষ্কার করে। এক্স রশ্মি কি মোজলে নামে একজন বিজ্ঞানী আবিষ্কার করে। এক্স রশ্মি নাম শুনেছিস না? এক্স রে করিস তো? এক্স রে করতে গিয়ে আমাদের শরীরের উপর কি এক্স রশ্মি ছাড়া হয়। দেখবি একটা একটা শুয়ে পড়বি, শুয়ে পর ভিতর থেকে একটা লাইট আসে, সেই লাইট হলো এক্স রশ্মি। তো এক্স রশ্মি দিয়ে কি এক্স রে করা হয়। তো এই যে এক্স রেটা আবিষ্কার করে কে? মোজলে। তো মোজলে যে আবিষ্কার করেছিল এক্স রশ্মি, এর দ্বারা তিনি প্রমাণ করেন যে মোজলে আবিষ্কার করেন কি যে মৌলের যে রাসায়নিক ভৌত ধর্ম এটা কি পরমাণুর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যার উপর নির্ভর করে এটা আবিষ্কার করে। ক্লিয়ার? এতদিন থেকে মেন্ডেলিভ কি বলেছিল যে মৌলের যে ধর্মগুলো কার উপর নির্ভর করবে? পারমাণবিক গুরুত্ব। ডোবেরিন কি বলেছিল? পারমাণবিক গুরুত্ব। আমাদের নিউল্যান্ড কি বলেছিল? পারমাণবিক ভর। কিন্তু এসে আমাদের প্রথম মোজলে নামক একজন বিজ্ঞানী এসে বলল না, যে পরমাণুর যে ধর্মগুলো আছে সেটা কার উপর ডিপেন্ড করবে? পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যার উপর নির্ভর করবে। ক্লিয়ার? তাহলে যার প্রোটন সংখ্যা কম তার ধর্মগুলো আলাদা হবে, প্রোটন সংখ্যা বাড়লে মানে প্রোটন সংখ্যা চেঞ্জ হলে আমাদের কি ধর্মটা পাল্টে যাবে। ক্লিয়ার? এই জিনিসটার উপর ভিত্তি করে তৈরি হলো কি একটা নতুন পর্যায় সারণী। এর আগের যে পর্যায় সারণীগুলো কার কার উপর কিসের উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছিল, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। কোনটা সূত্র কার উপর ডিপেন্ড করে তৈরি করা হচ্ছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট। প্রথমে ডোবেরিন কি করেছিল? পারমাণবিক গুরুত্ব। তারপর অষ্টক সূত্র কি করেছিল? পারমাণবিক ভর। মেন্ডেলিভ কি করেছিল? পারমাণবিক গুরুত্ব। আধুনিক পর্যায় সারণী কিসের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক। তিনটা জিনিস নাম, হ্যাঁ একই জিনিস। তো এই জিনিসটার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। কি বলছে এখানে? এরপর মেন্ডেলিফের পর্যায় সারণীকে সংশোধন করা হয়। ক্লিয়ার? ওর যে পর্যায় সারণী ছিল সেটা যে ভুলগুলো ছিল সেগুলো ঠিক করা হয়। ক্লিয়ার? তাহলে আধুনিক পর্যায় সূত্রটা কি বলছে? মেন্ডেলিফের পর্যায় সূত্র কি বলেছিল? যে বিভিন্ন যে মৌলের ধর্মগুলো আছে ভৌত রাসায়নিক ধর্ম সেটা কি পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে পর্যাবৃত্ত হয়। এখানে জাস্ট একই জিনিস, শুধু এখানে কি হবে? পারমাণবিক গুরুত্ব জায়গায় পারমাণবিক সংখ্যা হবে। তাহলে আগের সূত্রটাই লিখবি, মেন্ডেলিফের পর্যায় সূত্রটাই, জাস্ট ওখানে পারমাণবিক গুরুত্ব ছিল, এখানে কি হবে? পারমাণবিক সংখ্যা। কি বলছে? বিভিন্ন মৌলের রাসায়নিক ভৌত ধর্ম তার পারমাণবিক সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। ক্লিয়ার? একই জিনিস, ওখানে যা ছিল এখানেও তাই, জাস্ট এখানে কি ওখানে ছিল পারমাণবিক গুরুত্ব, এখানে হবে কি পারমাণবিক সংখ্যা। ক্লিয়ার? এবার এখানে কয়েকটা জিনিস আমাদের দেখতে হবে। মেন্ডেলিফের পর্যায় সারণীতে কি ছিল? 7টা পর্যায়, 8টা শ্রেণী। এখানে থাকবে 7টা পর্যায়, 9টা শ্রেণী। একটা শ্রেণী বেশি থাকবে। কোন শ্রেণীটা? শূন্য শ্রেণীটা। মানে আমরা এর আগে যে ছবিটা দেখলাম সেটাই আধুনিক পর্যায় সারণী। তো সেখানে কি আছে? একটা পর্যায় বেশি আছে, সরি একটা শ্রেণী বেশি আছে। সেখানে ছিল 7টা 8টা, এখানে থাকবে 9টা। এই যেটা হলো কি অ্যাকচুয়ালি মেন্ডেলিফের পর্যায় সারণীর সংশোধিত রূপ। ক্লিয়ার? এই দেখো টোটাল কয়টা পর্যায় আছে? 7টা পর্যায়। শ্রেণী আছে কয়টা? 9টা শ্রেণী। ঠিক আছে? যে 1 2 3 4 5 6 7 8 9। ক্লিয়ার? 9টা শ্রেণী হয়েছে। আর এখানে একটা জিনিস দেখার বিষয় আছে, এখানে কি শ্রেণীগুলোকে আবার কি কয়েকটা ছোট ছোট উপশ্রেণীতে ভাগ করা হয়েছে। ক্লিয়ার? কিছু কিছু শ্রেণীকে কি করা হয়েছে? কয়েকটা
উপশ্রেণীতে ভাগ করা হয়েছে। যেমন দেখো এই যে 1 নম্বর শ্রেণী, এটা দুইটা ভাগ, এ বি, ক্লিয়ার? তাহলে 1 নম্বর শ্রেণীটাকে কি দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একের একটা এ নম্বর উপশ্রেণী, একটা কি বি নম্বর উপশ্রেণী। সেম ভাবে দেখো 2 নম্বরটাকেও দুইটা ভাগে ভাগ করা হয়েছে, 3 নম্বরটাকেও কি দুইটা ভাগে ভাগ করা হয়েছে, 4 নম্বরটাকেও দুইটা ভাগে ভাগ করা হয়েছে, 5 নম্বরটাও দুইটা ভাগ, 6 নম্বরটাও দুইটা ভাগ, 7 নম্বরটাও দুইটা ভাগ, কিন্তু 8 নম্বরের কোনো ভাগ নেই। ক্লিয়ার? এখান থেকে এটাই কোশ্চিন যে কোন শ্রেণী কোন উপশ্রেণী নেই, 8 নম্বর। ক্লিয়ার? দেখো বাকি সবগুলোর কি দুইটা করে উপশ্রেণী আছে, এ আর বি। তাহলে এই শ্রেণীটার নাম কি হবে, এই শ্রেণীর নাম যখন জিজ্ঞেস করে বলবে কি একের এ, এইভাবে লিখতে হবে। তাহলে এই শ্রেণী, সরি এটা না, এই যে এটা হলো কি একের এ, এটার নাম কি হবে একের বি, এটা হাইফেন দিয়ে লিখতে হবে। ঠিক আছে? যখন লিখবে যে একের এ শ্রেণী মানে এটা, একের বি মানে কি এটা, 2 এর এ এটা, 2 এর বি এটা, 3 এর এ এটা, এরকম করে কি প্রত্যেকটা শ্রেণীর দুইটা করে উপশ্রেণী আছে। শুধু একটা শ্রেণী কোনো উপশ্রেণী নেই, সেটা হচ্ছে কি শূন্য শ্রেণীটা শ্রেণীর মতো ওরকম করে পড়বে না। এগুলো আমাদের মেইন শ্রেণী, এটাকে আমরা ওরকম করে ধরি না। এটা তো একটা লাইনেই আছে না, এগুলোতে প্রত্যেকটাতে দুইটা করে লাইন আছে, এটা তো একটাই লাইন আছে, এটা উপশ্রেণী থাকবে, এমনিও থাকবে না। এখানে তো দেখ 3টে লাইন আছে, কিন্তু কোন শ্রেণীতে ভাগ করেছে? তাহলে লিখতে পারতো এখানে 8 এর এ লিখতে পারতো এটাকে, তাই তো? পারতো না? এটাকে 8 এর বি লিখতে পারতো, কিন্তু দেয়নি এটাকে। ভবিষ্যতে গিয়ে কারণ জানবে, এগুলো অনেক ক্রিটিক্যাল জিনিস। যদি ভবিষ্যতে যখন আরো ডিটেলসে পড়বি, দেখি পারমাণবিক গুরুত্ব থেকে আরো ইলেকট্রন বিন্যাস যেটা আছে, ইলেকট্রন বিন্যাসটা বেশি ম্যাটার করে। আমরা এখন দেখছি কি পারমাণবিক সংখ্যা এটার উপর ডিপেন্ড করে বানাচ্ছে এটা, কিন্তু দেখা যায় এর থেকে আরো গুরুত্বপূর্ণ জিনিস কি ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন কেমন করে ইলেকট্রন গুলো থাকে তার উপর নির্ভর করে। তো সেই জিনিসটাকে যখন দেখবো তখন দেখবো আবার অন্যরকম হবে। সেই জিনিসগুলো তোমরা এখন বুঝতে পারবে না, তাই এখানে ব্যাখ্যাটা করা হচ্ছে না যে এগুলো শ্রেণী আছে, উপশ্রেণী আছে, এদের নেই, কেন নেই, সেটা তোমরা পরবর্তী যদি সায়েন্স নিয়ে পড়ো ধীরে ধীরে জানতে পারবে। আমি এখন ওগুলো নিয়ে কিছু বলছি না, জাস্ট এখন এগুলো মনে রাখবে যে এদের কি উপশ্রেণী আছে, 8 নম্বরে কোনো উপশ্রেণী নেই। ক্লিয়ার? তো কোশ্চেন গুলো বলি কি কি এখানে থাকতে পারে। প্রথম কথা, আধুনিক পর্যায় সূত্রটি লেখো। তাহলে তোমরা ওই আধুনিক পর্যায় সূত্রটা দেখলে। 2 নম্বর পয়েন্ট, এখানে যে কয়টা শ্রেণী আছে, শ্রেণী আছে কয়টা, 9টা, পর্যায় কয়টা আছে, 7টা। ক্লিয়ার? শূন্য শ্রেণী মৌলগুলো কি তোমাদের বলতে পারে কি যে নিষ্ক্রিয় মৌলগুলোকে কোন শ্রেণী অন্তর্ভুক্ত, শূন্য শ্রেণী। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নিষ্ক্রিয় মৌলগুলো কোন শ্রেণীতে আছে, শূন্য। এখন এগুলো শ্রেণীর নাম দেওয়া হচ্ছে আই, ডাবল আই, ট্রিপল আই, কিন্তু এটার নাম দেওয়া হচ্ছে শূন্য। কেন শূন্য দেওয়া হচ্ছে? কারণ মেন্ডেলিভ যখন বানিয়েছিল এগুলো বানিয়েছিল। ক্লিয়ার? তারপর আবিষ্কার হলো কি নিষ্ক্রিয় মৌল, তখন ওদের বসাতে গেলে হয় 9 নম্বর দিতে হবে, নাহলে কি অন্য কিছু 9 নম্বর দিতে দেওয়া উচিত। এখানে কত 8 ছিল, 8-এর পর কি এটা 9 হওয়া উচিত ছিল। এবার এখানে থাকবে না সামনে থাকবে, সেটা নিয়ে একটা কনফিউশন। তো তখন ওরা কি করেছিল যে একটা শূন্য নাম দেয় মেন্ডেলিফের সম্মান দেওয়ার জন্য, যে মেন্ডেলিফের আবিষ্কারের আগের জিনিস, যেটাকে শূন্য দেওয়া হয়েছে, খালি সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে। ক্লিয়ার? আর এখান থেকে এখানে একটা লিস্ট দেখতে পাচ্ছ নিচে, এটা তো মেইন পর্যায় সারণী আছে, তার সাথে এখানে একটা লিস্ট দেখতে পাচ্ছ দুইটা, এটা একটা ইম্পর্টেন্ট লাইন তুলে দিই। দেখো দেখো এই যে নিচে আবার একটা ছোট করে লাইন দেওয়া আছে না, আছে কি নেই? এদের বলা হয় বিরল মৃত্তিকা মৌল। বিরল মৌল বলা হয়, বিরল মৌল। বিরল মৌল মানে কি পৃথিবীতে খুবই কম আছে, এরা এত কম আছে মানে খুব কম পাওয়া যায়, বলতে গেলে পাওয়াই যায় না। তো যে এই মৌলগুলো যাতে পৃথিবীতে পাওয়া যায়, এই মৌলগুলো খুব কম পাওয়া যায়, তো এদেরকে এক্সট্রা করে রাখা হয়, পৃথিবীতে খুব কম পরিমাণে থাকে। তো এই যে বিরল মৌলগুলো আছে, এই যে সিরিয়াম, প্যাসিওডিয়াম, নিওডিমিয়াম, মানে একটু কঠিন করে একটু নামগুলো কঠিন আছে, এই মৌলগুলো বলা হয় কি বিরল মৌল। ঠিক আছে? বিরল মৌলটা আবার দুইটা লাইন আলাদা আছে, একটাকে বলা হচ্ছে কি ল্যান্থানাইট, একটা আছে কি অ্যাক্টিনাইট। ঠিক আছে? এগুলো একটু মনে রাখবে যে নিচের বিরল মৃত্তিকা মৌল বলা হয় এদের, আর মাটিতে পাওয়া যায় এদের, ওই জন্য বিরল, এদিকে খুব কম পাওয়া যায় তাই এদের বিরল মৃত্তিকা মৌল বলা হয়। এদের কয়টা ভাগ আছে, দুইটা ভাগ, একটাকে ল্যান্থানাইট, একটাকে অ্যাক্টিনাইট, এটা একটু মনে রাখবে। তাহলে এইটুকু বুঝতে পারলে, তাহলে এই যে আধুনিক পর্যায় সারণীটি আছে, এটা মেন্ডেলিফের এই সূত্রটা জাস্ট একটু কি ঠিক করে বানানো হয়েছে। আর এটা কার উপর ডিপেন্ড করে বানানো হয়েছিল, পারমাণবিক সংখ্যার উপর ডিপেন্ড করে, এটা মেইন লাইন। কার উপর ডিপেন্ড করে, পারমাণবিক সংখ্যা। এবার আরেকটা বিজ্ঞানী আসলো, এই যে দেখ আমাদের এখান থেকে দেখ ইউরেনিয়াম মৌলটা, দেখ ইউরেনিয়াম, ইউরেনিয়াম কোথায় গেল, ইউরেনিয়াম কোথায়, এই যে এখানে, এই যে ইউরেনিয়াম দেখছিস, এদিকের পরগুলো এগুলো সব হচ্ছে কি মৌল বলতো, এগুলো হচ্ছে আমাদের মানে মানুষ নিজে বানিয়েছিল, এদের কিন্তু পৃথিবীতে মানে নিজে থেকে তৈরি হয়নি। এই যে নেপচুনিয়াম দেখছিস, প্লুটোনিয়াম, আমেরিসিয়াম, কুরিয়াম, বার্কুলিয়াম, ক্যালিফোর্নিয়াম, দেখ এগুলো দেখ বিজ্ঞানীর নাম বা কোনো জায়গার নাম
কোনো গ্রহের নাম এরকম করে বানানো হয়েছে। যেমন নেপচুন, ইউরেনাস গ্রহ ইউরেনিয়াম বানানো হয়েছে। ঠিক আছে, এটা প্রাকৃতিক, কিন্তু এটা মানুষ তৈরি করে নেই, ভালো করে বুঝবি। হ্যাঁ, এই যে নেপচুনিয়াম আছে, নেপচুন গ্রহ, সেখান থেকে নাম দিয়েছে কি নেপচুনিয়াম। আমেরিশিয়াম আমেরিকা থেকে, আচ্ছা প্লুটো থেকে প্লুটোনিয়াম গেল। এটা কিন্তু মানুষ তৈরি করেছে, এটাও মানুষ তৈরি করেছে। এটা পৃথিবীতে নিজে থেকে আসে নাই, কে তৈরি করেছে? মানুষ। ক্লিয়ার? তারপর দেখা যায় যে আমেরিশিয়াম, আমেরিকার নাম থেকে আমেরিশিয়াম। কুরিয়াম, কুরিয়াম একটা বিজ্ঞানী ছিল, কুরি আবিষ্কার করেছে, তাই কুরিয়াম। ক্লিয়ার? তারপরে বার্কেলিয়াম, এটা আমরা বলতে পারছি না কি, কোন একটা বার্ক নামে কোনো একটা জায়গা থাকবে, সেখান থেকে বানানো হয়েছে। মোটামুটি ক্যালিফোর্নিয়াম, ক্যালিফোর্নিয়া একটা জায়গা, সেখান থেকে ক্যালিফোর্নিয়াম। আইনস্টাইনিয়াম, আইনস্টাইনের নাম থেকে আইনস্টাইনিয়াম। এই নামগুলো কি, এগুলো কিন্তু সব কিন্তু ফেরমিয়াম দিয়ে দিয়েছে। তো কোনো একটা বিজ্ঞানী, কোনো একটা লোকের নাম, কোনো একটা গ্রহের নাম, এগুলো থেকে, কোনো একটা জায়গা নাম, এগুলো থেকে দেওয়া হয়েছিল। তো মেনলি এই মৌলগুলো হচ্ছে কি বলতো, তেজস্ক্রিয় মৌল। এখান থেকে বিভিন্ন রকম রশ্মি বের হয়, আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি। শুধু এরা না, এদের থেকেও এই থোরিয়াম, প্রোক্টিনিয়াম, এগুলো দেখেছিস, এগুলো হলো কি, এগুলো হচ্ছে তেজস্ক্রিয় মৌল। এখান থেকে কি আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি বের হয়, এদের থেকে বের হয় না। ক্লিয়ার? এরা, এই যে এগুলো মৌল দেখছি, এরা কিন্তু ইসে না, কি বলে, তেজস্ক্রিয় মৌল না, কিন্তু এরা তেজস্ক্রিয় মৌল। তাই তেজস্ক্রিয় মৌলকে আলাদা রাখা হয়েছে, আর যেগুলো তেজস্ক্রিয় না তাদের আলাদা রাখা হয়েছে। তেজস্ক্রিয় মৌলগুলো নিয়ে আমরা আবার পড়বো, তেজস্ক্রিয়তা নিয়ে তোদের চ্যাপ্টার আছে, তো সেটা যখন পড়বো তখন দেখবি এগুলো হলো তেজস্ক্রিয় মৌল। এদের থেকে আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি বের হয়। এমনি রেখে দিয়েছিস আলফা রশ্মি বের হবে, যেটা খুবই ডেঞ্জারাস। হয়তো তুই যে বেশি, যে বিজ্ঞানী আবিষ্কার করেছিল সেই খুব কম বয়সে মারা গেছে, কারণ সেটা নিয়ে গবেষণা করতে করতে প্রচুর শরীরে এই যে আলফা রশ্মি, বিটা রশ্মি, বিশেষ করে গামা রশ্মি প্রবেশ করেছিল, তার জন্য ভিতরটা নষ্ট হয়ে গেছে ধর। তো এগুলো ডেঞ্জারাস জিনিস, এগুলো অ্যাকচুয়ালি খুব ডেঞ্জারাস। আর এগুলো কি, এগুলো তো রাখতে পারবি না, এগুলো সরকারও কিনতে পারে না। কোনো একটা দেশ যদি চায় আমি ইউরেনিয়াম রাখবো দেশে, তাও বড় দেশগুলো চাপ দিয়ে দেয়, ইউরেনিয়াম কিনতেই দেবে না তোদের। শুধু কয়েকটা দেশের হাতেই আছে, আমেরিকা, রাশিয়া, এই দেশগুলোর হাতে। কারণ এটা থেকে কি তৈরি হয়, পারমাণবিক বোমা তৈরি হয়, হাইড্রোজেন বোমা, পারমাণবিক বোমা। তো সেগুলো ওদের কোনো দেশকে রাখতেই দেয় না। ইরান রাখতে চাচ্ছে, ইরানকে রাখতে দেয় না। ইরান লুকিয়ে লুকিয়ে অনেক ইউরেনিয়াম জোগাড় করে ফেলেছে, সেটা লুকিয়ে লুকিয়ে। আর আমেরিকার, ইসরায়েল কি চেষ্টা করছে, সেগুলোতে বোমা ফেলে নষ্ট করে দিতে চাচ্ছে। ইরান চাচ্ছে কি পারমাণবিক বোমা তৈরি করতে, আর লুকিয়ে লুকিয়ে ইউরেনিয়াম কিনছে রাশিয়ার কাছ থেকে। রাশিয়া ওদের বন্ধু দেশ, রাশিয়া ওদের বন্ধু হয়, চুপচুপ কিনছে। চীন ওদের বন্ধু, কিনছে। আমেরিকা ওদের দিবে না। আমেরিকা আবার ইসরায়েল বন্ধু হয়, ওরা চেষ্টা করছে কি এদের এগুলোকে ধ্বংস করতে। তো এরকম ভারতও যখন তৈরি করতে চেয়েছিল, তখন আমেরিকা বাধা দিয়েছিল। কিন্তু ভারত কি ছিল, একটু শক্তিশালী ছিল, ভারত বানিয়ে ফেলেছে। আজকে থেকে ধর প্রায় 60-70 বছর আগে। পাকিস্তান তার আগে বানিয়ে ফেলেছে, কারণ পাকিস্তান কেন বানাতে পেরেছে, আমেরিকা ওদের সাহায্য করেছিল। পাকিস্তানকে সাহায্য করেছে আমেরিকা। এখন আমরা আমেরিকাকে খুব ভালোবাসি। আমেরিকা একসময় পাকিস্তানের খুব বন্ধু ছিল। ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ লাগে, আমেরিকা এসে ওদের হেল্প করে, ওদের জাহাজ দেয়। আর এখন আমরা কি আমেরিকাকে সেই ভালোবাসি, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বন্ধু শুধুমাত্র রাশিয়া। আমরা রাশিয়াকে এখন দেখতে পারি না, আমেরিকার সাথে সেই বন্ধু করছি। আমেরিকা হল টাকার খেলা, টাকা যে দিবে তার দিকে থাকবে। ক্লিয়ার? কিন্তু এখানে আমেরিকাকে দেখবে, আমেরিকাকে সবাই ভালোবাসে, তোরা ভালোবাসিস, আমেরিকা মানে সেই দেশ। আমেরিকা পৃথিবীর সবচেয়ে শয়তান দেশ অ্যাকচুয়ালি। পৃথিবীতে যতগুলো যুদ্ধ হয় সবার পিছনে কে থাকে, আমেরিকা থাকে। প্যালেস্টাইন ইসরায়েল যুদ্ধ হচ্ছে, দেখবি কারণ কে, আমেরিকা। কারণ কি, ওদের প্যালেস্টাইনটা লাগবে অ্যাকচুয়ালি। ওদের টার্গেট কি, প্যালেস্টাইনের লোকগুলোকে হাঁটিয়ে দিয়ে ইসরায়েলকে ওরা হেল্প করছে প্রচুর যুদ্ধ জাহাজ টাহাজ দিয়ে। এই যে মোটামুটি অর্ধেক লোক শেষ প্যালেস্টাইনের, অর্ধেক লোক শেষ হয়ে গেছে। এখন বলছে কি, ওরা যেই বাকি লোকগুলো আছে ওদেরকে বের করে দাও, আমরা এখানে হোটেল বানাবো সমুদ্রের পাশে হোটেল বানালে প্রচুর কামাই হবে, প্লাস ওখানে প্রচুর তেল পাওয়া যায়। ওই জায়গাটা যদি এরা পেয়ে যায় তাহলে প্রচুর তেল পাবে, প্রচুর যদি হোটেল বানায় প্রচুর লোক ওখানে ঘুরতে যাবে, প্রচুর টাকা। এই জন্য ওরা হেল্প করছে, বুঝছিস? বাকি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, কার সেটা কে দায়ী, আমেরিকা। বুঝছিস? আমেরিকা ইসরায়েল মানে ইউক্রেনকে প্রচুর হেল্প করছে। এখন রাশিয়ার ট্রাম্প আসলো সরকারে, এখন ট্রাম্প যখন আসলো, ট্রাম্পের সাথে আবার রাশিয়ার খুব বন্ধু। এখন ইউক্রেন বলছে তোমরা কি করো, তোমাদের আমরা হেল্প করবো না। এখন রাশিয়ার সাথে মিলে গেছে। ইউক্রেন এমনিতে তো কিছুই নেই ওদের দেশে, রাশিয়ার সাথে পারছে না। তারপরেও এখন কি, ইউক্রেনকে হারিয়ে দিয়েছে। কি বলছিস? কিটা, কোনটা জ্বলতেছে? হ্যাঁ, লাইভ চলতে, চলুক না, তাতে কি হয়েছে। এবার আমেরিকার সাথে যে যুদ্ধ হচ্ছে না, মানে ইউক্রেনের সাথে, ইউক্রেনকে এখন হেল্প করা ছেড়ে দিয়েছে, বুঝছিস? ইউক্রেনকে হেল্প করা ছেড়ে দিয়ে এখন ওরা রাশিয়ার সাথে বন্ধু করে নিচ্ছে। এখন ইউক্রেনকে ওরা না বলে মাঠে যুদ্ধ করাতে, ওরাই সাহস দিয়ে যুদ্ধ, মানে ইউক্রেন তো নিজে থেকে সাহস পেতো না ইসের সাথে যুদ্ধ করতে, রাশিয়ার সাথে। এবার আমেরিকা সাহস দিয়েছে, আমরা তোমাদের হেল্প করবো, বিমান টিমান সব দেবো, যুদ্ধ করছে। এখন ওদের হাত ছেড়ে দিচ্ছে, এখন ওরা মাঝপথে মারা যাচ্ছে। আর রাশিয়া কিন্তু আমাদের, যখন পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল তখন কিন্তু রাশিয়া একা আমাদের সাহায্য করেছে। যখন পাকিস্তানের সাথে যুদ্ধ লাগে 1971 সালে, তখন কিন্তু প্রত্যেকটা দেশ
এদিকে ইসে থেকে আমেরিকা থেকে ইংল্যান্ড থেকে ওরা কি করেছিল, পাকিস্তানের হয়ে লড়াই করার জন্য ওরা মানে ভারত মহাসাগরে ইসে নামাইছিল, জাহাজ নামাইছিল। ওরা আসলে ভারতকে আক্রমণ করার জন্য। ক্লিয়ার? এবার রাশিয়া তো খুব শক্তিশালী দেশ, ওরা খবর পেয়ে গেছিল, ওরা ভারতকে খবর দিছে যে আমাদের আমেরিকা থেকে আর ইংল্যান্ড থেকে তোমাদের তোমাদের ভারতকে অ্যাটাক করার জন্য জাহাজ যাচ্ছে। তো এবার ভারতের সাথে রাশিয়ার তখন একটা ইসে ছিল, বন্ধুত্ব ছিল। তখন ইন্দিরা গান্ধী ছিল তখন প্রধানমন্ত্রী, তখন বলেছে ঠিক আছে তোমরা আমাদের হেল্প করো, কারণ আমাদের চুক্তি আছে। তখন রাশিয়া একা নেমেছিল জাহাজ ওদের থেকে আটকানোর জন্য। তো সাপোজ রাশিয়া তো ভারতের কাছে, আমেরিকা থেকে যখন জাহাজ আসছিল মাঝখানে ওরা কি করেছিল, জাহাজ নামিয়ে দিয়েছিল। এবার যখন মুখোমুখি হয়ে গেছিল, বলছে তোমরা যদি ভারতকে অ্যাটাক করতে চাও তার আগে আমাদের সাথে যুদ্ধ করতে হবে। এবার রাশিয়া দেখতেছে আমরা পাকিস্তানের জন্য একটা বড় দেশের সাথে কেন যুদ্ধ করবো, ভারতের সাথে যুদ্ধ করতো, ভারতের তো কিছুই নেই তখন, আজকে থেকে 20-30 বছর আগে ভারত তো তখন দুর্বল ছিল। এবার এবার ভারতের সাথে যুদ্ধ করে রাশিয়ার সাথে যুদ্ধ করতে হবে। এবার তখন ওরা বলছে ঠিক আছে আমরা যুদ্ধ করবো না, তখন ওরা ফিরে গিয়েছিল। তখন ভারত আর পাকিস্তান দুজনের মধ্যে যুদ্ধ হয়েছিল, তাই ভারত জিতেছিল। যদি আমেরিকা বেশি অ্যাটাক করতো, এদিকে পাকিস্তানের সাথে যুদ্ধ, ওদের ইংল্যান্ডের সাথে অ্যাটাক করতো, তখন কিন্তু ভারত পারতো না তিনটে দেশকে সামলাতে। তো যেহেতু রাশিয়া হেল্প করে ওদেরকে আসতে দেয় নাই, তাই কিন্তু আমরা জিতেছিলাম। বুঝছিস? এটা মনে রাখবি। তো এই যে জিনিসগুলো দেখছি এগুলো সবগুলো তেজস্ক্রিয়, এগুলো দিয়ে কি তৈরি করা যায়, বোমা, পারমাণবিক বোমা, হাইড্রোজেন বোমা, এই জিনিসগুলো। আচ্ছা হাইড্রোজেন বোমাটা ভুল বলছি, হাইড্রোজেন বোমা এগুলো দিয়ে হবে না, পারমাণবিক বোমা যেটা আছে সেটা নিউক্লিয়ার বোমা আছে না, এটা দিয়ে তৈরি হয়। ঠিক আছে? আচ্ছা এখান থেকে মোটামুটি এটাই শেষ। নেক্সট একটা আছে, এটা আমি একটু বলে দিই। হ্যাঁ, অল্প একটু টপিক, ছোট্ট টপিক, 5 মিনিটের। এরপর লাস্ট যেটা সারণী আছে সেটা হচ্ছে কি আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। কি পর্যায় সারণী? দীর্ঘ পর্যায় সারণী। ক্লিয়ার? তাহলে এর আগের যে আধুনিক পর্যায় সারণী সেটা কিসের ভিত্তিতে তৈরি করা হয়েছিল? পারমাণবিক সংখ্যা। এবার দেখ, একটা বিজ্ঞানী আছে বোর, নিলস বোর। হ্যাঁ, এই বিজ্ঞানীটা কি করেছিল, নতুন একটা পর্যায় সারণী তৈরি করেছিল, যেটাকে বলা হচ্ছে কি দীর্ঘ পর্যায় সারণী। আর এই পর্যায় সারণী তৈরি যে করা হয়েছিল কিসের উপর ডিপেন্ড করে? ইলেকট্রন বিন্যাসের উপর ডিপেন্ড করে। মনে রাখবি কিসের উপর? ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন কেমন করে আসে সেটা দেখি এই যে আমাদের এই লিস্টটা বানানো হয়েছিল। ক্লিয়ার? তো এটা খুবই ইম্পর্টেন্ট। ইলেকট্রন বিন্যাস কি করে লিখতে হয় আমি তোমাদের ক্লাস 9-এ শিখেছি। কোনোটা মানে পাওয়ার সংখ্যা 20, তার ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে, 2,8,8,2, এটা বলেছিলাম কেমন করে লিখতে হয় সেটা বলে দিয়েছিলাম। তো সেটা যদি তখন ভালো করে শিখে নেয় তাদের ক্ষেত্রে সমস্যা হবে, সেই জিনিসগুলো একটু দেখে রাখিস। ক্লিয়ার? তো এই যে বানিয়েছিল বোরের যে পর্যায় সারণী সেটাকে বলা হয় দীর্ঘ পর্যায় সারণী নামটা। আর এটা কিসের উপর ডিপেন্ড করে তৈরি করা হয়েছিল? ইলেকট্রন বিন্যাসের উপর। ইলেকট্রন গুলো কেমন করে থাকে পরমাণুর ভিতরে তার উপর ডিপেন্ড করে কি করা হয়েছিল, আমাদের এই পর্যায় সারণী তৈরি করা হয়েছিল। তারপর কি বলেছে, এই পর্যায়ে কি থাকে, 7টা পর্যায় আছে, 18টা শ্রেণী আছে। ক্লিয়ার? এখানে কোনো আমাদের ওই পর্যায় সারণীতে অনেক উপশ্রেণী ছিল, 1 এর 1 এর বি, 2 এর 2 এর বি, এখানে এরকম 2 এর বি নেই, প্রত্যেকটাকে আলাদা নাম দেওয়া হয়েছে। 1 থেকে 18 খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা এবারেই এসেছে, ওই জন্য একটু ইম্পর্টেন্ট মনে রাখবি। এবারে মাধ্যমিক যারা দিয়েছে তাদের কোশ্চেন ছিল আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কয়টি শ্রেণী? 18টা শ্রেণী। ঠিক আছে, এসছে এটা কিন্তু। হ্যাঁ, এটা এবার আসবে না যদিও, কিন্তু তোমাদের এই কোশ্চেনগুলো আসে এখান থেকে। তাহলে একবার দেখে নাও কেমন হয়। এটা হলো কি আধুনিক দীর্ঘ পর্যায় সারণী, ছোট করার তো সিস্টেম হচ্ছে না। এই যে এটা হলো কি আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। এই দেখো 1 2 3 4 5 6 করে একদম 18 পর্যন্ত হয়েছে। এবার তোমাদের বলতে হবে, মানে তোমাদের এখান থেকে একটা জিনিস জানতে হবে, ইলেকট্রন বিন্যাস থেকে কি করে আমি পর্যায় শ্রেণীগুলো বলতে পারবো। সাপোজ বললো তোমাদের যে একটা মৌল ধরে নেই পটাশিয়াম, কে এর কত হচ্ছে 19, তাই তো? কে এর পারমাণবিক সংখ্যা কত? 19। বললো কি এই মৌলটা পর্যায় সারণী কত নম্বর পর্যায়, কত নম্বর শ্রেণীতে আছে। তোমাদের কিন্তু এখানে দেখে বলতে হবে না, তোমাদের ইলেকট্রন বিন্যাস দিয়ে বলতে হবে। তখন তোমরা কি করে বলতে পারবে, এটা হলো কোশ্চেন। আমি নোটে গিয়ে বলি তাহলেই বুঝতে পারবে ভালো করে। এটা কোশ্চেন তোমাদের পরীক্ষা বারবার আসে, তাই বলে দিচ্ছি। ঠিক আছে? হ্যাঁ, সাপোজ আমাদের কি কে সমান 19 বললো, এই যে মৌলটা আছে এই মৌলটা পর্যায় সারণী কত নম্বর পর্যায়ে আছে এবং কত নম্বর শ্রেণীতে আছে। তো এটা করতে গেলে আমাকে লাগবে কি ইলেকট্রন বিন্যাস। ক্লিয়ার? তাহলে আমাকে ফার্স্ট ইলেকট্রন বিন্যাসটা লিখতে হবে, তারপর কি করতে হবে, তারপর বলে দিচ্ছে কি করতে হবে। তো ইলেকট্রন বিন্যাস লেখার সিস্টেমটা কি, মনে রাখবি 1 নম্বর যে কক্ষ সেখানে থাকে সবচেয়ে বেশি 2টা ইলেকট্রন। এটা মানে মনে রাখবি। 1 নম্বর কক্ষে কয়টা? 2টা। 2 নম্বর কক্ষে কয়টা? 8টা। 3 নম্বর কক্ষে কয়টা? 8টা। 4 নম্বর কক্ষে 18টা থাকতে পারে, 18টা আমরা এখানে লিখবো না, এতদূর পর্যন্ত মনে রাখিস। হ্যাঁ,
তো প্রথম কক্ষে 2টা থাকতে পারে, দ্বিতীয় কক্ষে 8টা, তৃতীয় কক্ষে 8টা, এটা সবচেয়ে বেশি থাকতে পারে। এর থেকে বেশি কোনোদিন থাকবে না। মানে কোনোদিন এমন হবে না যে দ্বিতীয় কক্ষে 9টা ইলেকট্রন আছে, এটা কোনোদিনই সম্ভব না। বা তৃতীয় কক্ষে 9টা ইলেকট্রন আছে, এটা সম্ভব না। 8টা করেই থাকবে। ক্লিয়ার? তো এখানে দেখ 19 আছে, তো 19 এর কি প্রথম কক্ষে কয়টা থাকবে? 2টা। দ্বিতীয় কক্ষে কয়টা থাকবে? 8টা। তো কত হলো? 8 দিয়ে 10। 19টার মধ্যে 10টা চলে গেল, আর থাকতেছে 9টা। তাহলে তৃতীয় কক্ষে কয়টা থাকবে? 8টা। তাহলে কয়টা? 8 দিয়ে 10, 8 এ 18। 19টা ছিল, তার মধ্যে 18টা চলে গেছে, আর কয়টা বাকি আছে? একটা। তাহলে এটা কোথায় যাবে? 4 নম্বর কক্ষে থাকবে একটা। ক্লিয়ার? এরকম করে ইলেকট্রোমিনাস লিখতে হয়। 1 নম্বর কক্ষে কয়টা থাকবে? 2টা, কারণ এটা 2টা বেশি থাকতেই পারে না। 2 নম্বর কক্ষে 8টা থাকবে, কারণ 8টা বেশি থাকতেই পারবে না। 3 নম্বর কক্ষে কয়টা থাকবে? 8টা, তার বেশি থাকতে পারবে না। তাহলে হচ্ছে কত? 18টা। বাকি থাকতে স্যার একটা। একটা কোথায় থাকবে? 4 নম্বর কক্ষ। তাহলে কে এর ইলেকট্রোমিনাসটা কত হবে? 2,8,8,1। এবার এবার এখান থেকে বলতে হবে কি পর্যায় কত, শ্রেণী কত। পর্যায় কি করে বের করব? মনে রাখবি জয়টা কক্ষপথ থাকবে অতগুলো হবে, সেটা হবে কি তার পর্যায় সংখ্যা। তো এখানে কয়টা? একটা কক্ষপথ, 2টা কক্ষপথ, 3টা, 4টা আছে না? তাহলে কত নম্বর পর্যায়ে থাকবে? 4 নম্বর। শ্রেণীটা কি করে পাবো? শ্রেণী হলো কি লাস্ট যে ইলেকট্রনটা আছে সেই সংখ্যাটা দেখে আমি বলবো তার শ্রেণী কত হয়। ঠিক আছে? এটা দীর্ঘর ক্ষেত্রে, আমি তোকে ইসের বলছি না, মেন্ডেলিফেটটা না, দীর্ঘর ক্ষেত্রে এটা হবে কি শ্রেণী, 1 নম্বর শ্রেণী। তাহলে কত নম্বর পর্যায়ে কত নম্বর শ্রেণী? 4 নম্বর পর্যায়ে 1 নম্বর শ্রেণী। তাহলে শ্রেণীটা কোথা থেকে হবে? এখান থেকে। ক্লিয়ার? আর তুই যেটা বলছিস যোগ্যতা দেখে, সেটা আমি ইসে থেকে বলছি, মানে ওই মেন্ডেলিফের পর্যায়ে সেটা বলছি, এটা আমি দীর্ঘটা বলছি। ঠিক আছে? তাহলে বের করতে পারবি? তাহলে তোরা আমাকে বল এটা একটা দেই। আরে এটা কি করছি? এখান থেকে লাস্ট এটাই তোদের কোশ্চিন থাকবে। আচ্ছা, একটা যে কোনো মৌল নিচ্ছি, এর ইলেকট্রন হচ্ছে 15। তোরা বলবি পর্যায় আর শ্রেণী কত। এই মৌলটার পর্যায় কত হবে, শ্রেণী কত হবে? 3 নম্বর পর্যায়, 3 নম্বর পর্যায় 5 নম্বর শ্রেণী। আর কেউ? পর্যায় 3 হবে, শ্রেণী বল। শ্রেণী 5। ঠিক আছে, এটা কি করে করবি? প্রথমটাতে 2টা, তারপরে করে 8টা থাকে, 8 দিয়ে 10, 15টা ইলেকট্রন আছে, তার মানে 10টা চলে গেল, আর কয়টা বাকি থাকতেছে? 5টা। তো 3 নম্বরে কত থাকবে? 5টা। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে ইলেকট্রোমিনাস 2,8,5। কেউ কেউ কি ইলেকট্রনটা কেমন করে সাজাতে হয় বুঝতে পেরেছিস? প্রথম কক্ষপথে 2টাই, প্রথমে কোনো 2 এর বেশি হতেই পারে না। প্রত্যেকটা যতগুলো করবি প্রথমে 2 লিখতে হবে তোকে। সেকেন্ডটা 8 এর বেশি থাকতেই পারবে না। ক্লিয়ার? তাহলে আমাদের কাছে আছে 15টা জিনিস, আমি সাজাবো। প্রথমটাতে 2টা গেল, 2 নম্বর কক্ষপথে 8টা গেল, 10টা চলে গেল। তাহলে 10টা চলে, আর বাকি থাকতেছে 5টা। এটা কোথায় যাবে? 3 নম্বরে থাকবে। এটা এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তাহলে কয়টা কক্ষপথ আছে? একটা কক্ষপথ, 2টা কক্ষপথ, 3টা কক্ষপথ। তাহলে পর্যায় কত হবে? 3। যতগুলো কক্ষপথ ওটা হচ্ছে কি পর্যায়। শ্রেণী কোনটা হবে? 5। যদি বল এখানে, যদি এখন বলতো ওগুলো তোরা এখান থেকে বের করতে পারবি না। ওগুলো করতে গেলে মানে তোরা যে ইলেকট্রোবিন্যাস শিখছিস 2,8,5, এটা অ্যাকচুয়ালি ইলেকট্রোবিন্যাস না। এটা তোদের জন্য এটুকু দেওয়া আছে। যখন বড় ক্লাসে উঠবি তখন আবার দেখবি এগুলোর মধ্যে ভাগ আছে। তোদের আমি বলতে চাচ্ছি না, তা বলতে হচ্ছে যে এই যে একটা কক্ষপথ আছে, এটা যে কক্ষপথটা আছে, এটার আবার অনেকগুলো উপকক্ষ থাকে। ক্লিয়ার? ওগুলো কি এস পি ডি এফ, যখন বড় হবে তখন জানবি। এখন তোদের এগুলো ওই জিনিসগুলো এখন তোদের থাকবে না, শুধু 20 পর্যন্তই থাকবে। এই সূত্র দিয়ে 20 পর্যন্তই করতে পারবি, তারপর করতে পারবি না। কারণ কি প্রত্যেকটা কক্ষপথে আবার কয়টা কক্ষ থাকে? উপকক্ষ থাকে 4টা, এস পি ডি এফ। তো আমরা যখন, আমি যদি মানে কোনো বড় ছাত্রকে যদি বলি এর ইলেকট্রোবিন্যাস লেখো, ও কিন্তু তোকে এরকম করে বলবে না যে 285, তখন ও লিখবে কি 1s 2s 3 2p 2s 2p, তারপর আসবে কি 3s 3p, এরকম করে লিখবে। ঠিক আছে? আচ্ছা বলছি, এটা এটা মানে যদি কোনো বড় ছাত্রকে যে কলেজে পড়ে কেমিস্ট্রি নিয়ে, তাকে যদি বলি ইলেকট্রোবিন্যাস দেখাও, তখন কিন্তু এরকম করে লিখবেন, তখন লিখবে এরকম করে 1s2 2s2 3p6 2 2 4 6 10 2, সরি এটা 2 গেল, কত হচ্ছে 2 2 4 6 10 12 12, এখানে হবে 3। এটা হচ্ছে কি ইলেকট্রোবিন্যাস, এই যে। ক্লিয়ার? তো এটা কি তোরা এখন বলতে পারবি? বলতে পারবি না। অনেক কিছু জিনিস আছে, তো এগুলো আমি তোদের তখন শেখাতে পারবো না, কারণ তোদের সিলেবাসে নেই। হ্যাঁ, ব্রোমিন আমি তোদের জাস্ট বলছি, এগুলো তোরা কি করতে পারবি না। ইলেকট্রোমিনাস তোরা যেটা শিখছিস এটা সঠিক না। সঠিক না বলতে এটা একদম অ্যাকচুয়াল না। অ্যাকচুয়ালি ইলেকট্রোমিনাসটা এরকম করে নিতে 1s 2s 2p 3s 3p, তো এগুলো তোরা কিছু বুঝতেই পারবি না। তো যখন বড় যেগুলো থাকবে 20 বেশি গুলো যখন তুই শিখতে যাবি, তখন এখান থেকে তোকে বলতে হবে।
তো এখান থেকে যখন বলতে তুই পারবি না, তাই সেগুলো তোদের পরীক্ষা থাকবে না। কোথায় আছে ব্রোমিনে? 2 আর 18 7 তো এই যে এটা হচ্ছে কক্ষপথ সংখ্যা 2 2 2 3 3। এবার এইটার সাথে এটা মিল দেখাচ্ছি তোকে, হ্যাঁ ভালো করে বুঝবি। আমাদের প্রথম কক্ষপথে কয়টা আছে? 2টা না? এটা আমার প্রথম কক্ষপথ 1s, এটা হচ্ছে প্রথম কক্ষপথ। কয়টা আছে? 2টা আছে না উপরে, তাই তো? দ্বিতীয় কক্ষপথ কয়টা আছে? দ্বিতীয় এই যে 2 2 2টা আছে না? এই 2টা মিলে হচ্ছে আমার দ্বিতীয় কক্ষপথ। ক্লিয়ার? তাহলে দ্বিতীয় কক্ষপথের 2টা উপকক্ষ, একটা কি 2s একটা 2p, এটা হলো দ্বিতীয় কক্ষপথের 2টা উপকক্ষ। তাহলে কয়টা হচ্ছে? 2 এর 6 কয়টা হচ্ছে? 8 হচ্ছে না? তাহলে দ্বিতীয় কক্ষ 8টা আছে না? 8টা কোথায় আছে? 8টা ভেঙে যাচ্ছে। প্রথমটাতে থাকছে 2টা, এখানে থাকছে 6টা, 2 6 2 8টা। 3 নম্বর কক্ষপথে 5টা দেখছিস না? 5টা তো। এই যে 3s এ থাকছে 2টা, 3p তে থাকছে 3টা, 3 আর 2 5। এটা হচ্ছে আমার তৃতীয় কক্ষপথ। এটার সাথে এটা মিল, এটা ক্লিয়ার? তুই যেটা দেখছিস, তো তুই যেটা বলছিস ব্রোমিন 2 8 18, 18টা এখানে শুধু 3p 3s 3d তিনটা কক্ষপথে থাকবে। 18টা যদি একটু বোঝাই, কত ইলেকট্রনটা কতগুলো ইলেকট্রন আছে বলতো? 35। কার? আর্গন? কি বললি? ব্রোমিন। ব্রোমিনের। আচ্ছা আমি এগুলো বেকার, ক্লাস 10-এর বাকি যারা আছে তারা মাথা ঘুরবে। আমি এখানে ক্লাসটা শেষ করি, তারপর ওকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি এখানে আর রেকর্ডিং এগুলো নিচ্ছি না, কারণ বাকি যারা আছে তাদের সমস্যা হবে, ঠিক আছে, যারা ভিডিও দেখছে। তাহলে আমি এখানে ভিডিওটা শেষ করছি, আমি বাকিটা তোদের এমনি বুঝিয়ে দিচ্ছি। ক্লিয়ার?